নমস্কার, আমি অভিজিৎ বলছি। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা উপস্থিত হয়েছি যাত্রা জগতের কিংবদন্তি অভিনেতা, নির্দেশক, মায়াকণ্ঠ পান্না চক্রবর্তীর স্মৃতি বিজড়িত তার আটপুরের বাসভবনে। আজ আমরা কথা বলবো তার ছোট পুত্র শ্রীযুক্ত অমিতাভ চক্রবর্তীর সঙ্গে। নমস্কার দাদা। নমস্কার। আমি অভিজিৎ বলছি, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলছি যাত্রা জগতের সেই কিংবদন্তি অভিনেতা এবং নির্দেশক পান্না চক্রবর্তীকে নিয়ে। তো প্রথমেই আমি আপনার কাছ থেকে জানবো পান্না চক্রবর্তীর জীবনের সম্পর্কে এবং তার ছোটবেলা, বেড়ে ওঠা, জন্ম, এই ব্যাপারে যদি আপনি প্রথমে আলোকপাত করেন। যাত্রার দ্রোণাচার্য মায়াকণ্ঠ পান্না চক্রবর্তী, এই নামেতেই ওনাকে যাত্রা জগৎ চেনেন। পান্না চক্রবর্তী এক কথায় যদি শুরুতে বলতে হয়, পান্না চক্রবর্তী হলেন নিজেই একটা ইতিহাস। তার প্রথম কারণটা হচ্ছে পান্না চক্রবর্তীর সমসাময়িক যাত্রার সেই স্বর্ণযুগ যে সময় থেকে শুরু হয়েছিল, 60-এর দশকের সময় থেকে, পান্না চক্রবর্তীর সমসাময়িক আরও যারা দিকপাল অভিনেতা, নির্দেশক ছিলেন তখনকার দিনে, মানে যারা তার সঙ্গেই শুরু করেছিলেন, আগে পরে কিছুটা হতেই পারে। স্বপন কুমার, শান্তি গোপাল, তপন কুমার, আরও অনেকে ছিলেন। মহিলাদের মধ্যে ছিলেন জ্যোৎস্না দত্ত, পরবর্তীকালে বীণা দাশগুপ্তা। এনাদের সাথে পান্না চক্রবর্তীর একটা বড়সড় তফাৎ ছিল যে ইনি একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে সংগ্রাম করে তারপরে ধীরে ধীরে ওই জায়গাটা পেয়েছিলেন। আমি যদি এটা কম্পেয়ার করি, মনে করো তোমাকে কম্পেয়ার করো, মনে করো তুমি যদি ক্রিকেটের সাথে সচিন তেন্ডুলকরের জায়গাটা বা গাভাস্করের জায়গাটা একটা অন্য মাত্রায়। কারণ কি বলতো, তারা শুধুমাত্র ওই জায়গাটা অ্যাচিভ করা বা অর্জন করাটা শুধু নয়, সেটা একদমই ঠিক, ধরে রাখা একটা। এটা আমার যতটুকু নলেজ আছে যাত্রা সম্পর্কে, যতটুকু আমি রিসার্চ ওয়ার্ক করেছি বা মিনিস্ট্রি অফ কালচার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যতটা যা স্বীকৃতি পেয়েছি, তার পিছনে যে কাজ করেছি, তাতে দেখেছি যে যাত্রায় অনেক দিকপাল অভিনেতা, নির্দেশক এসেছেন, আগেও এসেছেন, পরেও এসেছেন, কিন্তু তাদের যে শুধুমাত্র যে কর্মজীবনটা, তো আমি যদি শুধু ধরি তা তো নয়, কর্মজীবনে তিনি কোন পর্যায়ে একটা পৌঁছেছিলেন সেই জায়গাটাকে তিনি কত বছর ধরে রাখতে পেরেছিলেন। অনেক এসেছিলেন, তাদের হয়তো দেখা যায় যে কেউ হয়তো মেগাস্টার টাইটেল পেয়ে গেছেন, কেউ সুপারস্টার পেয়ে গেছেন। দীর্ঘমেয়াদী শুধু নয়, আমি বলেছি উনি মোট 51 বছর পেশাদার যাত্রা জগতে ছিলেন। 50-এর দশকের একেবারে ধরো প্রথম থেকে শুরু করে 51 বছর উনি প্রায় যাত্রায় ছিলেন। 50-এর দশকেরও আগেতে, স্বাধীনতা 2 বছর পরবর্তী সময় থেকে উনি একটা ছোট্ট চরিত্র নিয়ে যাত্রায় চিতপুরে ওনার পদার্পণ হয়। 1999-তে উনি যাত্রা থেকে পাকাপাকিভাবে অবসর নেন। তো এই দীর্ঘ 51 বছরের সময়টাতে যাত্রার যত বিবর্তন সব উনি নিজের চোখেই দেখেছেন। আর এই 51 বছরের মধ্যে আনুমানিক 41 থেকে 42 বছর উনি যে কোনো টিমে গেছেন, গিয়ে প্রধান অভিনেতা, নির্দেশক, সম্পাদক, এই 3টে পদ অলঙ্কৃত করে থেকেছেন। এইটা চিতপুরে যাত্রা জগতের একটা বিরলতম একটা ব্যাপার বলা যেতে পারে। এত দীর্ঘমেয়াদী সময় ধরে একটা কোনো নির্দিষ্ট দলে না, শুধু তাই না, আরেকটা বিষয়টা উল্লেখ করার আছে, উনি সারা জীবনে একাধিক সুযোগ পাওয়া সত্ত্বেও, একাধিক সুযোগ, পরামর্শ, সম্ভাবনা থাকা সত্ত্বেও
নিজে কোনোদিন দল করেননি। এটা একটা খুব ভালো মানে সিদ্ধান্ত। এইটাও একটা যে এবার দেখো নিজের দলে আমি নিজের টাকায় দল করলাম, সেই দলেতে আমি একেবারে ওপরের লেভেলে 1 নম্বর পজিশনটা দিয়ে রাখলাম, নিয়ে আমি অন্যান্যদের রাখলাম এটা, আর অন্য প্রযোজকদের দলে গিয়ে সেখানেতে ওই পজিশনটাকে পাওয়া দীর্ঘ এই 42 বছর ধরে, এটা একটা বিরলতম একটা। আর দল করে সব যাত্রা অভিনেতা অভিনেত্রী যে সাকসেসফুল হয়েছে তাও কিন্তু নয়। না খুব খারাপ পরিণতিও আমি দেখেছি নিজের কাছে। খুব খারাপ পরিণতি হয়েছে, একমাত্র মোহন চ্যাটার্জি ছাড়া তো আমি আর তপন কুমার সব সফল হয়েছিলেন, হ্যাঁ, কিন্তু আর তো কাউকে দেখি। কিন্তু এই যে পান্না চক্রবর্তীর এই যে সাপোর্টিং যে ধারাটা, মানে যে দলে গেছে সেটা বড় দল হতে পারে ছোট দল হতে পারে, উনি যে সাপোর্ট দিয়ে তাদেরকে তুলে ধরা বা দীর্ঘদিন তাদের সঙ্গে থাকা, মানে এইটা অন্যান্য অভিনেতাদের থেকে তার মধ্যে কিন্তু একটা বিরলতম দৃষ্টান্ত বলে আমার মনে হয়। এটার আরেকটা বড় কারণ আছে, যেটা ওনার মানে পুত্র হওয়ার কারণেতেই বলুন, তার চেয়ে বড় কথা হলো একদম পুত্র এবং তার চেয়ে একদম ছোট, মানে জন্ম থেকে তো ওনাকে দেখছি, ওনার যে নেচার বা ওনার যে চরিত্র, ওনার যে মানসিকতা, সেই ব্যাপারটা খুব ভালো করে জানতাম। ব্যক্তিগত জীবনেতে উনি ভীষণ রকম মুখচোরা, বিনয়ী, একদম যাকে বলা হয়, যদি বলি যে ডাউন টু আর্থ, এটা বোধহয় মানে পুরোটা হয়তো ওনাকে ব্যাখ্যা করা যাবে না, হয়তো এই ধরনের মানুষ ছিলেন। মানে কি কম কথাও কম না, কথা বলতেন উনি মানে এত সুন্দর গল্প করতেন যে সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স ছিল। আর কি ওই যে একটা ওই পজিশনে পৌঁছে যাওয়া একটা মানুষ, যেটা ওনার সমসাময়িক অনেক অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে আমি দেখেছি, সেগুলো নাম করাটা একেবারেই ঠিক নয়, কারণ ওনারা খুবই প্রণম্য ব্যক্তি বা ছিলেন। মানে আপনি বলতে চাইছেন উনি সেই অর্থে পাবলিসিটির দিকে কোনোদিনও ঝোঁকেন না, ভীষণ প্রচার বিমুখ মানুষ ছিলেন। আর কোনো অবস্থাতেই ওই যে ব্যবসায়ী যে মানসিকতা যে ব্যাপারটা, ওটা কোনো অবস্থাতে তার ঊর্ধ্বে উঠে কাজ করেছে। একেবারে যাকে বলা হয় যে ঠিক মানে শিল্প নিবেদিত প্রাণ যে মানুষটা, সব সময় ওই শিল্প নিয়ে চিন্তা, সব সময় ওইটা নিয়ে মধ্যে ডুবে থাকা, যা কিছু মানে আয় সারা জীবনের করা, যা কিছু মানে তার স্থাবর অস্থাবর সম্পত্তি তার মা দেখাশোনা করা, মায়ের ওপর ছেড়ে দেওয়া, এই ব্যাপার। আমি যতটুকু জানি মানে খুবই কম বয়সে পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে ওনাকে বাড়ি পুজোর কাজও করতে হয়েছে, এবং সেটা করে মানে সেই সময় জীবন ধারণের একটা অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। কারণ উনি মাত্র 12 বছর বয়সে উনি পিতৃহারা হন। আমার দাদু ছিলেন একজন নামকরা পণ্ডিত, উনি কাব্যতীর্থ বা এই সমস্ত উপাধি পেয়েছিলেন, টোলের উনি পণ্ডিত ছিলেন। সেই দাদুর কাছ থেকে উনি একটা ব্যাপার পেয়েছিলেন, যেটা পরবর্তীকালে ওনার অভিনয়ের একটা বিশেষ ধারার মধ্যে প্রবাহিত দেখা যায়, সেটা হচ্ছে একদম এক্স্যাক্টলি ভীষণ শুদ্ধ এবং দরাজ গলায় যে মন্ত্রোচ্চারণ, এটা এই কারণেতে মানে ওনাকে দূরদর্শনের তরফ থেকে ওনাকে মানে প্রস্তাবও দেওয়া হয়েছিল একটা সময়, তোমার মনে আছে নিশ্চয়ই, যেটা নিয়ে খুব বিতর্কিত ব্যাপার হয়েছিল, যে একবার সালটা খুব সম্ভবত 1979 বা ওই সময় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে নেওয়া হয়েছিল। ওই গ্যাপটার সময়তে ওনাকে বাবার কাছে প্রস্তাব এসেছিল যে আপনি এটা করুন, কারণ আপনার এই নিয়ে কোনো প্রশ্ন। কৃষ্ণ ভদ্র তো খনার অভিনয় দেখে খুব প্রশংসা করেছিলেন ওনার স্তোত্র পাঠে। বাবাই ব্যাপারটা বুঝতে পেরে উনি একদম জোরহাত করে বলেছিলেন, যেখানে বীরেন্দা করছেন আমি সেই জায়গাটাতে আমি কোনো অবস্থাতেই আমি প্রস্তাবটা নিই, মানে এই মানে ফিউচার ইমপ্যাক্টটা কি হতে পারে সেটা উনি বুঝে গেছিলেন আগে একদম। কারণ ওরকম একজন স্টলওয়ার্ডকে রিপ্লেস করে সেখানে অন্য কাউটা তো দর্শক কোনোভাবেই না না আমি যাত্রার মানুষ, যাত্রাতে একদমই। তো মোটামুটি ওই একটা জীবন সংগ্রামের মধ্য দিয়ে আস্তে আস্তে তো দাদু মারা যাওয়ার পরে তখন, আর এখন আটপুর অনেকটাই সমৃদ্ধশালী একটা গ্রাম বলা চলে, যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, প্রত্যেকটা বাড়ি তখন একেবারেই অজ গ্রাম ছিল। তখন ধরো যে সময়টার কথা বলছো, তখন এখানেতে আটপুরে মার্টিন রেল ছিল, সেটা আমার জন্মের বছর 69-এতেই উঠে যায় শুনেছিলাম। তখন একমাত্র কলকাতার সাথে যোগাযোগের মাধ্যম ছিল মার্টিন রেল, যদিও ওই হাওড়া তারকেশ্বর লাইনটা ছিল, কারণ ওটা 100 বছরেরও পুরনো লাইন, কিন্তু এখান থেকে হরিপাল হয়ে তখন যাতায়াত করাটা একটা দুরূহ ব্যাপার ছিল।
কেউ যেতও না ওদিক দিয়ে, কারণ এখানে স্টেশন থাকতো, মার্টিন রেল এই মানে চাপাডাঙ্গা পর্যন্ত লাইনটা ছিল, এইটা দিয়ে যাতায়াত তখন করতো মানুষে। তো দাদু মারা যাওয়ার পরেতেই একটা মানে চরম দারিদ্রতা নেমে আসে পরিবারেতে। আর দাদুর যেহেতু প্রচুর যজমান ছিল, তা সেই যজমানের বাড়িতে বাড়িতে পুজো করতে যাওয়া, আর তার সাথে সাথে শরীরচর্চার দিকে ওনার একটা প্রবল একটা ঝোঁক ছিল। ওনার হাইট কত ছিল তাও? ওনার হাইট মোটামুটি 5 ফুট 7-8 ইঞ্চি মতো ছিল। মানে একজন যাত্রার নায়কের জন্য যতগুলো বৈশিষ্ট্য দরকার সমস্ত কিছু পান্না চক্রবর্তী। এবার কেন আরও বলছি শরীরচর্চা কেন বলছি, উনি দুটো বিষয়ে ভীষণ রকম ছোটোবেলা থেকে এসেছিলেন। একটা হচ্ছে যে আমাদের এখানেতেই একটা খুব মানে সুপ্রাচীন একটা আছে, ক্লাব রয়েছে মহাবীর ক্লাব নামে। আচ্ছা। সে ধরো 100 বছরেরও পুরনো। ওখানেতে ওই সময়তে যেটা মানে কুস্তিটাকে এরা মাটি লড়া বলতো, মাটি লড়া কথাটা আছে, মাটি লড়বো। উনি খুব ভালো কুস্তি লড়তে পারতেন, কুস্তি লড়তে যেতেন, আর বিকেলবেলা ফুটবল খেলতে যেতেন। প্রচণ্ড ভালো, কারণ ওনার বাঁ পায়ের প্রচণ্ড ভালো ছিল, মানে কাজ ছিল। উনি লেফট ফরওয়ার্ডে সবসময় খেলতেন। ওই সময় ওনার বাঁ পায়ের বুড়ো আঙুলে তেমন একটা চোট লেগেছিল, আঙুলটা দুফলা হয়ে গিয়েছিল। সেই দাগটা মানে আজন্ম মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত একদম ছিল। আমি আমার মানে ওনার পরবর্তী জেনারেশন, মানে আমার পরে যেমন আমার ছেলে বা আমার ভাইজি এনাদেরকে দেখিয়েছি, এদেরকে সব দেখিয়েছিলাম, দেখ তোদের দাদু এত ভালো ফুটবল খেলতেন না, এই এখন দাগটা রয়ে গেছে। তো ওর একটা সুঠাম চেহারা, এতটাই সুঠাম চেহারা ছিল, যেটা পরবর্তীকালে যাত্রার নায়ক হওয়ার জন্য একটা খুব ভালো কাজে লেগেছিল। আর একটা হচ্ছে কি, ওনার গানের গলাটা প্রচণ্ড ভালো। আচ্ছা, এই গানের গলার প্রসঙ্গে আমি বলছি, মানে ওই ছোটবেলাতেই কি এখানে কোথাও উনি তালিম নিতেন? মানে না, তালিম নেওয়ার কিছু নয় তখন। ওই কিন্তু উনি তো মানে যাত্রায় ঢুকলেন গায়ক হয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যামেচার এখানেতে ধরো কোনো সময় হয়তো ওই ক্লাবের কিছু হলো বা যাত্রা হলো, সেখানে উনি গেলেন, গিয়ে হয়তো শখের অভিনয় করলেন। সেটা কখন, সেটা ধরো ওই মানে ওই 15 বছর আগের কথা বলছি, মানে ওনার যখন 15 বছর বয়স, তার আগের পাঠের কথা বলছি, মানে ওই বালকের চরিত্রে অভিনয় করা, হ্যাঁ বালকের চরিত্রে অভিনয় করা, এই সমস্ত। গানের গলাটা খুব ভালো ছিল, গানে করতেন, মানে গায়ক হিসেবেই গায়কের চরিত্র বা বিবেকের চরিত্রগুলো করতেন সচরাচর। ওনার কলকাতার দলে প্রথম ওই আর্য না না না, সপ্তম্বর দিয়ে না প্রথম শুরু হচ্ছে প্রথম। কারণ ওই সময়তে একবার আমাদের রাটপুরেতে যাত্রা হয়, অ্যামেচার যাত্রা। তখন বাবার মুখে শুনি যে ওই সপ্তম্বর অপেরার যিনি ম্যানেজার, মানে ওনার নাম হচ্ছে না ওনার হরিপদ, ওনার ম্যানেজার যিনি ছিলেন উনি, তো ওই সপ্তম্বর অপেরার ম্যানেজার ছিলেন তখন কমলকৃষ্ণ খান। ওনার এখানে আত্মীয়র বাড়ি ছিল আটপুরেতে, তো উনি এসেছিলেন। উনি এসে যাত্রা দেখে এতটাই আপ্লুত হয়ে যান, আর এতটাই মানে যাকে বলা হয় যে জহুরি জহর ছেলে, এরকম একটা ব্যাপারটা হয়ে গিয়েছিল, যে এরকম একটা প্রত্যন্ত গ্রামে একটা ওইরকম ছেলে, তো তার এত ভালো গলা, একে তো তার মানে ঘষা মাজা করলে, তালিম দিলে এ তো একটা অন্য জায়গায় পৌঁছাতে পারে। খুব মনে ধরলো। তো তারপরে এসে কথা বললেন মেকআপ রুমেতে, যে এরকম তুমি করবে, তোমার গানের গলাটা খুবই ভালো, তুমি দলে যাত্রা করবে, হ্যাঁ কলকাতা দলে যাবে যাত্রা করতে। উনি না খুব স্বাভাবিকভাবেই বললেন যে বাড়িতে তো আমার তো বাবা নেই, বাবা মারা গেছেন, তো মা রয়েছেন, তো মায়ের কিন্তু মতামতটা নিতে হবে আমার। সে তো অবশ্যই। তো পরদিন সকালেই এসে হাজির বাড়িতে, এসে আমার ঠাকুমার কাছে কমলকৃষ্ণ খান বললেন যে এরকম দিদি, আপনার ছেলের গানের গলাটা কিন্তু প্রচণ্ড ভালো, একে আমি নিয়ে যেতে চাই, আপনি যদি অনুমতি দেন। তো তখন তো ঠাকুমা জানতেন যে এরকম প্রবল মানে এরকম দারিদ্র, উনি আর অমত করেননি, মানে করেননি। আর একটা কিছু যদি ভবিষ্যৎ খুঁজে পাওয়া যায়, যে মানে অভিনয় দিয়ে বা শিল্প জগতে যদি কিছু করে, মানে প্রতিষ্ঠিত হয়ে যদি কিছু করতে পারে জীবনেতে, তো উনি সম্মতি দিলেন। তারপরেই ওনার যাওয়া শুরু হলো। উনি গেলেন, গিয়ে প্রথমে উনি ওই বয়সেতে, মানে ওনার তখন বয়স ওই 15-16 এইরকম বয়স,
তখন সপ্তম্বর অপেরাতে মানে মানে তখনকার দিনে যাত্রা যারা দিকপাল রয়েছেন সবাই ছিল। সবাই ছিলেন। সবচাইতে পুরনো যাত্রা দল হচ্ছে সপ্তম্বর অপেরা। সেখানেতে উনি চরিত্র পেলেন কি, যে বামা খ্যাপার বাবার চরিত্র, বাবার চরিত্র, সর্বানন্দ। মানে বামা খ্যাপার বাবার চরিত্র, সেখানে তার বয়সটা হওয়া উচিত 60 প্লাস বা 70 প্লাস এরকম হওয়া উচিত। সেখানে সেই অভিনয়, সেই চরিত্র অভিনয় করছেন একজনই 15 বছরের বয়সের একটি ছেলে। এই একটি গান, সেই গান, আর বাকি সময়টা পরিশ্রমের যে কথাগুলো বলছো, যে জীবন সংগ্রামে যে ব্যাপারটা, বাকি সময়টা উনি রান্নাঘরেতে উনি রান্নার জন্য, যে তখনকার তো খুব জাঁকিয়ে ছিল ব্যাপারটা, যে ওই দলে রান্নার ঠাকুর থাকতে, সেই কাজটা উনি করতেন কি, ঠাকুরের সহকারী কাজটা করতেন। আচ্ছা। ওই কাঠ কেটে নিয়ে আসা জঙ্গল থেকে, আচ্ছা, কাঠ আচ্ছা, চালানো, কারণ স্বাস্থ্য প্রচণ্ড ভালো ছিল, কাঠ চালানো, সেই কাঠ দিয়ে কাঠের জ্বালন দিয়ে রান্না হবে, মানে দলে পরিশ্রমের কাজগুলো পান্না চক্রবর্তী সেই সময় একদম করতেন। তাহলে ওই রামপ্রসাদ দিয়ে ওনার শুরু হলো, সাধক বামা, সাধক বামা খ্যাপা দিয়ে। হ্যাঁ, তারপরে ওইখানে তো একটা কি, এই যে সুযোগ বলে না, যে মানুষ যারা সত্যিকার উচ্চাকাঙ্ক্ষী হয়, ডেডিকেটেড হয়, শেখার কিছু আগ্রহ নিয়ে অপেক্ষা করে, সুযোগের সদ্ব্যবহারটা করে একটা কিন্তু সুযোগ দেয়, ঈশ্বর কিন্তু দেয়। একদম। এইরকমই একটা হলো, বেশ কিছুদিন পরে শো চলতে চলতে যিনি বামা খ্যাপার চরিত্র অভিনয় করছিলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। আচ্ছা। এইবার খবর এলে উনি আসতে পারছেন না, তখন তো সকলে চিন্তায় পড়ল। মানে মহাগুরু, মানে যিনি ছিলেন, মানে ফণীভূষণ বিদ্যাবিনোদ উনি ছিলেন, উনিও এ করে বললেন যে ওই রান্নাঘরে যে ছেলেটি কাজ করে, কি নাম যেন, ওকে একটু ডাকো তো, একটা সিনই যায়, গানের গলাটা প্রচণ্ড ভালো। ডাকা হলো, ডাকার পরে মানে কি ব্যাপার, বড় কর্তা ডেকেছেন, থরহরিকম্প ব্যাপার, নিশ্চয়ই এমন কিছু ভুল হয়েছে অভিনয়তে। উনি ভাবছিলেন হয়তো যে ওনাকে বোধহয় বলবেন যে তোমাকে আসার দরকার নেই, তুমি বাড়ি চলে যাও। তখন বললেন যে তুমি এই চরিত্রটা পারবে অভিনয় করতে? উনি বললেন যে আপনার আশীর্বাদ থাকলে গুরুদেব আমি নিশ্চয়ই পারবো। তো প্রণাম করে উঠলেন। তো ওটার পরেতে ওই যে শোটা থেকে শুরু হলো, মানে আর পিছনে ফিরে বোধহয় তাকাতে হয়। এমনকি ব্যাপারটা হলো কি, যে দুটো ব্যাপারই হলো, যে একই সাথে যিনি বামা খ্যাপা করতেন তিনি কিন্তু ফিজিক্যালি আর ওই ফিটনেসটা ফিরে পাননি, মানে আর উনি অভিনয় করতে পারেননি পরবর্তীকালে। আর ইনি এই পান্না চক্রবর্তী যে চরিত্রটা পেয়ে গেলেন বামা খ্যাপার, ওখান থেকে ওনার উত্থান শুরু হলো। মানে প্রত্যেকটা প্যান্ডেল হাততালি ঝড় উঠত, মানে ওনার নামই বেরিয়ে গেল পাগলা পান্না। আচ্ছা। ওই সময় থেকে। আচ্ছা। সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, তখন তো আসাম, ত্রিপুরা সব জায়গাতেই যাওয়া হতো। প্যান্ডেলে শুধুমাত্র খোঁজ চলতো পাগলা পান্না কোথায়, ওনার মানে একটা ওই সময় থেকে, মানে প্রথম জীবনের বামা খ্যাপাটা শ্রেষ্ঠ চরিত্রের একদম। কারণ ওটা বারবার উনি পরবর্তীকালে যখনই, এর আগে অনেকেই যারা যাত্রা নিয়ে গবেষণা করছেন, আগে করতেন, বা ওনার উপর ডকুমেন্টারি যখন তৈরি হয়েছিল, যখনই এসে ওনাকে ওই জিজ্ঞেস করা হতো যে ওনার বামা খ্যাপার সময় বা তার পরবর্তীকালের সময়গুলো, বা ওনার শিক্ষার যে সময়গুলো, উনি এক কথায় ওই চারজনের নাম করতেন, চারজন যাত্রার ওনার শিক্ষাগুরু। প্রথমেই তো অবশ্যই ফণীভূষণ বিদ্যাবিনোদ প্রণম্য, মানে যিনি যাত্রার, মানে ওনাকে কোনো পদবি দিয়ে ঠিক, টাইটেল দিয়ে ঠিক এ করা যায় না। বড় ভোলা পাল, পঞ্চু সেন, বিশেষ করে গুরুপদ ঘোষের কথা উনি উল্লেখ করতেন, কারণ ওই সত্যম্বরে ওই টাইমটা একটা ব্যাপার কি যেন আমি দেখি যে কোথাও যেন আমাদের একটা খামতি রয়ে গেছে রিসার্চ ওয়ার্কে। গুরুপদ ঘোষের আমি ওনার মুখ থেকে যতটা শুনি, বাবার মুখ থেকে, বা পরবর্তীকালে ওনার মূল্যায়ন হয়নি। না, দিবাকর বাবু নামে, দিবাকর ভৌমিক, একজন এক্স হেডমাস্টার মশাই, উনিও যাত্রার উপর রিসার্চ করছেন। উনি একটা বই, গুরুপদ বাবুর ওপর একটা করেছেন, আর্টিকেল লিখেছেন, যেটা আমি ফেসবুকেতে আমি সার্কুলেটও করে দিয়েছি। গুরুপদবাবু একটা যাত্রার একজন, উনি একটা মানে ইনস্টিটিউশন বলা যায়, মানে এত বিশাল, ওনার যেমন রূপ, যেমন চেহারা, তেমনি মানে উনি একটা অন্য মানে জগতে মানুষ ছিলেন। আমি দেখি যে মানে তুমি বর্ধমানের মানুষ, আমি অনেক বর্ধমানের মানুষকে দেখেছি যে গুরুপদ ঘোষের নাম শোনেনি।
যারা যারা একদম, যাত্রা নিয়ে একদম। চর্চা করে বা আলোচনা করে। তো যাই হোক, তো ওনাদের কাছ থেকে শেখা ওনার তো এই সত্যম্বরে ওনার অভিনীত কিছু উল্লেখযোগ্য পালার কথা যদি আপনি বলেন। এই সপ্তম্বরেতেই পরবর্তীকালে যেমন ধরুন সোনাই দিঘি, হ্যাঁ, সেটা তো কাল্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পাষাণের মেয়েতেও বোধহয়, পাষাণের মেয়ে, পরিচয়, এই না সমস্ত- পরিচয় গণেশ অপেরায়। পরিচয় গণে, হ্যাঁ, এইগুলো কিন্তু এই যে হলো কোনটা কোন এতে অত পুরনো যা অগ্নি কিছু পরীক্ষা, আমার রিকল করাটা কিন্তু মুশকিল স্বপন হবে। কুমারের সঙ্গে অগ্নি পরীক্ষা সত্যম্বরে অগ্নি পরীক্ষা ছিল। 57 সালে। তারপরে ধরো পরবর্তীকালে তো অনেক কিছুই আছে, বাঙালি, বর্গী এলো দেশে। হ্যাঁ, তখন হ্যাঁ, ওগুলো তো তখন হ্যাঁ, ইয়েতে ওই বর্গীয় দেশে বোধহয় নবরঞ্জন। উনি ভাস্কর পণ্ডিত করতেন। হুম হুম হুম। আচ্ছা, তারপরে ধরো ইয়ে করতেন ওই মোটমাট কথা সত্যম্বরের পর আমি যতটুকু জানি উনি নিউ গণেশ, ভারতীয় অপেরা এইগুলো প্রথম জীবনে, তারপর পর একদম 70 দশক অবধি করেছে। তো এই দলগুলোর মধ্যে ওনার জীবনের বেশ কিছু ভালো প্রোডাকশন এই দলগুলোতে অভিনয় প্রোডাকশন করেছেন। মানে তো নাম তো করতেই হয়, বর্গী এলো দেশে, ভৈরবের ডাকে ছত্রসাল, গণেশ অপেরায় রাজা প্রতাপাদিত্য, পরিচয়। হ্যাঁ, আরো অনেকগুলো যাত্রাপালা ছিল ওই সময়, যেগুলো কিন্তু পরবর্তীকালে হয় তোমার ওগুলো প্রিন্ট হয়নি ওইগুলো, তা না হলে পরবর্তীকালে খুব বেশি চর্চার মধ্যেও আসে, যেহেতু প্রিন্ট হয়নি তাই চর্চার মধ্যে আসেনি। যেমন ধরো সম্রাট আলেকজান্ডার, হ্যাঁ, মানে অসামান্য ওনার প্রোডাকশন ছিল। আলেকজান্ডার ছিল, তারপর ওটা তো ধরো ফাঁসির মঞ্চের সাথেই ওই বছরই ছিল। তারপর ধরো ঝিন্দের বন্দিও হ্যাঁ, ছিল। জিন্দেরবন্দি এইগুলো 70 কিন্তু- দশকে, চরিত্রহীন, এগুলো সমস্ত ছিল। তারপরে ধরো প্রফুল্ল তো ছিল। ভোলানাথ অপেরা। হ্যাঁ, এইভাবে এ করার পর তারপরে ধরো প্রথম একবার এবং প্রথমবার শান্তিগোপাল জানে, মানে বাবার, মানে ওনার যখন তরুণ অপেরায় গেলেন, খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং মানে কাকাবাবু বলে করতাম, সম্বোধন করতাম। আর একটা কি জানো, যে মানে কীরকম একটা কোয়াইন্সিডেন্স বা কাকতালীয় ব্যাপার দেখো, ওনার সবচেয়ে যারা 3জন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, বন্ধু তো সবাই ছিলেন বলতে গেলে, ওনার শত্রু কেউ ছিলেন না। এইরকম ধরনেরই উনি মানুষ ছিলেন, অজাতশত্রু মানুষ ছিলেন। সবচেয়ে ঘনিষ্ঠতা ছিল আমি দেখতাম, কারণ ওই পরবর্তীকালে যখন ল্যান্ডফোন যাত্রা ছেড়ে দেওয়ার পর দেখতাম প্রায় যোগাযোগ, কথাবার্তা হতোই হতো। শান্তিগোপাল আর হচ্ছেন তপন কুমার। স্বপন কুমারের সাথে না, স্বপন কুমারের সাথে ব্যাপারটা কী বলতো, স্বপন কুমারের দাদা বিজন মুখার্জি, উনি বাবার চেয়ে অনেক বয়সে বড় ছিলেন, প্রায় বছর 10-এর বয়স ছিলেন, কিন্তু বন্ধু ছিলেন। স্বপন কুমারও বাবার চেয়ে সিনিয়র ছিলেন বছর 3-এর। কিন্তু যেহেতু ওনার দাদা বাবার বন্ধু, তাই স্বপন কুমারকে বন্ধু বলতেন না, ভ্রাত বলে সম্বোধন করতেন। স্বপন কুমারও বাবাকে ভ্রাত বলে সম্বোধন করতেন, বাবাও স্বপন কুমারকে ভ্রাত বলে সম্বোধন করতেন। আর দুজনের মধ্যে একটা, মানে এই 3 কিংবদন্তির মধ্যে ব্যক্তিগত সম্পর্কটা খুব সুন্দর, একটা কি বলতো, একটা সুস্থ একটা সম্পর্ক ছিল, একদমই একটা সুস্থ প্রতিযোগিতা ছিল। কিন্তু এখনকার দিনের মতো ওইরকম নয়, যে কি বলতো, একজন হয়তো দিয়ে দিল আমি সুপারস্টার, একজন দিয়ে দিল না আমি মেগাস্টার, এই ব্যাপারটা কাদা ছোড়াছুড়িগুলো তাদের মধ্যে একদম ছিল না, একদম। কারণ কি, স্বপন কুমারের শেষ যে চরিত্রটা, মানে যে অভিনয়টা করেছিলেন, সেই অভিনয়টা আটপুরে হয়েছিল। শেষ অভিনয়টাতে আমি দেখতে গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম, দেখা করেছিলাম, উনি আপ্লুত হয়ে গিয়েছিলেন। আর ওনার সম্পর্কে যে একটা মিথ ছিল না, হয়তো ব্যক্তিগত জীবনে ছিল, প্রচুর মিথ আছে, কিন্তু কি বলতো, আমাদের উনি একটা কথা বলেছিলেন, যে স্মৃতিচারণার ছলেই বলেছিলেন যে পান্না প্রচুর পরিশ্রম করেছে, জানো তোমরা তার ছেলে, তো পান্না সত্যি যাত্রার রত্ন। পান্না মানে তো রত্ন, তোমার বাবা সত্যি রত্ন, অবশ্যই। এইরকম ওনার মধ্যে ওই ধরনের ব্যক্তিত্বের মুখ দিয়ে আমরা কিন্তু ছোটবেলা থেকে এইটি জানতাম, যে না, বাবার প্রতিদ্বন্দ্বী হচ্ছে কিন্তু স্বপন কুমার। হ্যাঁ, মানে মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো ব্যাপারটা, কিন্তু তা নয়। দেখতাম কতটা সুস্থ, একটা নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকতো, কত সুস্থ একটা সুন্দর সম্পর্ক নিজেদের মধ্যে থাকতো, এইটাই। 1974 সাল নাগাদ পান্না চক্রবর্তী চিত্রা মল্লিককে নিয়ে অগ্রগামী যাত্রা শুরু করলো, এবং তারপর থেকে মানে ওটা সে তো ধরো না, ওই শান্তিগোপাল যখন প্রথম দল তৈরি করেছে, হ্যাঁ, তখন তো পান্না চক্রবর্তীকে নেওয়া হলো, যেখানে আমরা ছিলাম, চিত্রা মল্লিক তখন ছিলেন। সেটা কিন্তু 1964-65-এর কথা। ওই সময় উনি এসে গিয়েছিলেন, ওই সময় চলে এসেছিলেন কিন্তু যাত্রাতে। কারণ চিত্রা মল্লিক তো এসেছে 57 সালে, আরো আগে।
পান্না চক্রবর্তীর সাথে, মানে হ্যাঁ, প্রথম ওইটা ওই যখন এই গণেশ করলেন। অপেরা থেকেই শুরু হয়েছে। ওনার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মানে পরবর্তীকালে কোনো সময় আলাদা করে যদি হয় ওনাকে নিয়ে কিছু বলার সুযোগ হয় সেটা আমি বলবো, তাও আমি কিছুটা বলে রাখছি। সিনেমায় আসার আগে, এই যাত্রায় আসার আগে, স্বাধীনতার পূর্ববর্তী সময় অভিনয় করেছেন উনি চিত্রা দেবী নামে পরিচিত ছিলেন। জানি, তখনকার দিনে যেমন ধরো প্রমথেশ বড়ুয়া, শিশির ভাদুরী, এনাদের সাথে কিন্তু অনেক নাম করা। ওনার স্বামী ছিলেন অমর মল্লিক। অমর মল্লিক বাংলা চলচ্চিত্রে তখনকার দিনে স্বাধীনতার পূর্ববর্তী সময় দীনেশ নন্দী তখন একদম একজন উচ্চাকাঙ্ক্ষী যুবক, নতুন সদ্য পদার্পণ করছে এবং শিল্পীদের সঙ্গে তার তখন চলছে এবং সেখান থেকে বেরিয়ে এসে অগ্রগামীতে নতুন করে করছে। তো প্রথম বছরইতেই ওই এটা প্রথম বছর কিন্তু কে ঠাকুর ডাকাত করলেন, কে ঠাকুর ডাকাত করলেন কানাইনাথের রচনা, এবং বান্দাটা ছিল বিষ্ণুপুরাণ। হ্যাঁ, তখন তো দুটো তিনটে করে যাত্রাই হতো। বান্দাটা কিন্তু তোমার হাঞ্চ প্যাক অফ রতদ্রাম, ভিক্টর হুগোর ওই গল্পটা হুবহু ওইটাকে একটুখানি অদল বদল করে অরুণ রায়ের লেখা। তো ওটা করতে গিয়ে ওনার যে ধরনের মানে অদ্ভুত ধরনের শারীরিক একটা বিকৃতভাবে নিজেকে শরীরটাকে থ্রু আউট ওই স্টেজের উপরে রাখতে হতো, কারণ হাঞ্চ প্যাক অফ রতদ্রামের চেহারাটাই তো এরকম। না, আমরা যেটা মানে পরবর্তীকালে জন্ডিস হয়ে গিয়েছিল। যাত্রার অভিনয়ের ক্ষেত্রে বিকৃত চরিত্র ফুটিয়ে তোলার ক্ষেত্রে শিবদাস মুখার্জি জুড়ি মেলা ভার, কিন্তু সেখানেও আমি বলতে পারি যে এই চরিত্রটা উনি একটা চরিত্রের মধ্যে দিয়ে সেটা দেখিয়ে দিয়েছেন যে ওটা একটা এমন ছিল। ওই বান্দা নিয়ে আবার অনেক গল্প টল্প, মজাদার গল্প রয়েছে। মনে করো কোনো এতে জায়গা শো হচ্ছে রাত্রে, উনি পরবর্তীকালে গল্প করতে না, আমরা সব হাঁ করে সেই গল্পগুলো শুনতাম, কারণ গল্প বলার ওনার পদ্ধতি বা স্টাইলটা না এত ভালো থাকতো, আমরা হিপনোটাইজড হই। মানে মানুষকে সেই ছবিটা দেখে আমাদের এখানে এই গ্রামের বাড়ির বারান্দাটায় উনি যখন এসে গরমের ছুটিতে, যখন 1 মাস 1.5 মাস ছুটি থাকতো, দল ছুটি হয়ে যাওয়ার পর, তখন ওই বিকেলের দিকে চায়ের আসর বসতো, উনি চা নিয়ে বসতেন, আর গোটা বারান্দাটা ভরে যেত। আমাদের কেউ জেঠু, কেউ কাকিমা, জেঠিমা, পাশের পাড়া থেকে আরেকজন কেউ এসে পুরোই পাড়ায় আমরা বসতাম এখানেতে, আর উনি সারা বছরের ওই সমস্ত গল্পগুলো বলতেন। বান্দাতে উনি বলতেন যে এমন হয়েছিল এরকম যে ওই মেকআপ করে না ওই রাত মানে অভিনয় চলাকালীন দিয়ে তারপরে বাইরে বেরিয়েছিল, যখন লোকে ভয় পেয়েছে দেখে। ভয় না, কি বলতো, বেরিয়ে করতে গেছেন, তারপরে হঠাৎ ওনাকে ওই অবস্থায় দেখে রীতিমতো সেন্সলেস হয়ে গিয়েছিল। রীতিমতো সেন্সলেস হয়ে গিয়েছিল। সে সেন্সলেস হতে তার চিৎকার আরও 2-4 জন ছুটে এলো, তাদের ছোটা দেখে মানে ওই সময় যাত্রা বন্ধ করে দিতে হয়েছিল, মিনিট 5-10 যাত্রা বন্ধ করে দিতে হয়েছিল। তারপর তাকে ওই মুখে জল দিয়ে হাওয়া টাওয়া করে জ্ঞান ফিরিয়ে আবার নিয়ে এসে বসাতে হয়েছিল দর্শক আসরে। আমি অগ্রগামীর কথায় চলে গেলাম। তার আগে 60-এর দশকের শেষে 1969 সালে যে যাত্রাপালাটা উনি করলেন জনতা অপেরায় ফাঁসির মঞ্চে, ওনার জীবনের একটা সেরা প্রোডাকশান এবং সেরা একটা মানে কি বলবো প্রয়োগ পদ্ধতি, যে পান্না চক্রবর্তী ওপেন আসরে ফাঁসিতে ঝুলছেন। তো এই ঘটনাটার ব্যাপারে যদি কিছু বলেন। ওই বছরেতেই, যেটা আমি জানি বাবার মুখেতে, ওই বছরেতেই একই সাথে কিন্তু চিতপুরেতে 3টে ফাঁসির মঞ্চে আলাদা আলাদা নাম দিয়ে কিন্তু হয়েছিল। বাকি দুটো দলের তাদের কিন্তু কনসেপ্টটা কী ছিল, একটা শেষ দৃশ্যে ছিল কি যে ওই লাইট অ্যান্ড শ্যাডোতে দেখাবে তার ফাঁসি হচ্ছে, মানে পর্দার উল্টো দিকে থাকবে, লাইটে দেখাবে মানে শ্যাডোয় দেখাবে তার ফাঁসিটা হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে ভারতের মৃত্যুঞ্জয় সূর্য সেন, হ্যাঁ, আর একটা হচ্ছে সম্পূর্ণ ডায়ালগের মাধ্যম দিয়ে বলে দেওয়া হবে ফাঁসি হয়ে গেছে। পান্না চক্রবর্তী ছিলেন বরাবরই প্রচণ্ড রকমের ইনোভেটিভ, উদ্ভাবনী শক্তিটা ওনার মধ্যে প্রচণ্ড থাকতো। এই উদ্ভাবনী শক্তির রেঞ্জ যে কতটা হতে পারে সেটা পরবর্তী জেনারেশনে এবং কি এখনকার দিনেও যারা যাত্রার সাথে যুক্ত আছেন, আমি তাদেরকে প্রস্তাব করব, মানে অনুরোধ করব, প্রস্তাব করব দুটোই, যে এইগুলো যদি একটু মাথায় রেখে নিজেদেরকে তৈরি করা যায়, তার ফলটা নিশ্চয়ই খুব ভালো পাওয়া যায়, আর তার ফলটা খুব সুদূর প্রসারী হয়, দীর্ঘস্থায়ী। মানে কতটা ঝুঁকি উনি নিয়েছিলেন যে উনি প্রতি আসলে সত্যিকারের ফাঁসিতে উনি কিন্তু এটা মাথা ঢুকে গেল যে না, আমাকে যাকে বলে লাইভ দেখাতে হবে,
লাইভ ফাঁসি দেখাতে হবে। এটা এই কনসেপ্টটা যখনই উনি বললেন, টিমের প্রত্যেককে চমকে শুধু উঠলেন না, ওনাকে খুব সাংঘাতিকভাবে ওনাকে করতে লাগলেন, নিরাশ করতে লাগলেন, বাধা দিতে লাগলেন। কি পাগল নাকি তুমি, মারা পড়ে যাবে, এইভাবে হয় নাকি? উনি কিন্তু হাল ছাড়লেন না। একবার এতে ওই রিহার্সাল চলাকালীন গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন, গিয়ে বিকেলের দিকে হঠাৎ কি মনে হলো বাবুঘাটের কাছে গেলেন, গঙ্গার ধারে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখলেন দূর থেকে জাহাজগুলো নোঙর করা থাকে তো বাবুঘাট খিদিরপুর ডকের ওদিকে, ওই পিছনে দড়ি বেঁধে না ওই জাহাজে শূন্যে ঝুলতে ঝুলতে রং করছে একজন। অনেকটা দূর থেকে নজরে এলো, তখন একজন একে ডাকলো, নৌকো মাঝিকে ডাকলো, ডেকে বললো কাছে একটু নিয়ে যাবে। নিয়ে গেল, ওকে ইশারা করে ডাকলো নিচে, কিভাবে ঝুলে রংটা করছে, নামবে ভাই, একটু দরকারি কথা আছে। ও নেমে এলো, নেমে এসে বললো যে এটা 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 দেখাবে কীভাবে তুমি শুনলে ঝুলছো। তোমার কিন্তু দেখে কিন্তু পিছন থেকে মনে হচ্ছিলো তোমার রশিটা এইখান দিয়ে উঠেছে, মানে পিঠ ঘাট দিয়ে মাথার ওপর দিয়ে চলে গেছে। দূর থেকে কিন্তু মনে হচ্ছিলো তুমি কিন্তু ঝুলছো শূন্যে, মানে ফাঁসি অবস্থায় ঝুলছো। কী ব্যাপারটা বলো তো? তখন ও দেখালো যে বুকে পেটে একটা টাইট বেল্ট রয়েছে, বেল্টের সাথে সাপোর্টিং এখানেতে একটা লক রয়েছে, লক দিয়ে উপর দিকে রশিটা গেছে। এই কনসেপ্টটা উনি তখন বললেন এই সমস্ত জিনিসগুলো তুমি কোথা থেকে কিনেছো? বলে এগুলো তো আপনি বাগরি মার্কেটে গিয়ে পেয়েই যাবেন, ওখানেতে বড়বাজার বা বাগরি মার্কেটে পেয়ে যাবেন ওখানেতে। তারপরেতে এটাতেও কিন্তু ওনার এই মনটা ভরলো না, কারণ ফাঁসি মানে তো গলাতে, সেই আমি পিঠ থেকে ঝুললে তো এটা অদ্ভুত লাগবে। তখন এগুলো কি পিঠের সাপোর্টটাও থাকবে, গলার সাপোর্টটাও, গলাতেও কিন্তু একটা ফাঁস লাগাতে হবে, দুটো দড়ি একসাথে উঠবে। ওটা এমনভাবেই ওপরে দড়িটা তৈরি হবে যাতে মনে হবে একটাই দড়ি, কিন্তু পিছনে একটা হালকা সাপোর্ট থাকবে, গলাতে একটা প্যাঁচ থাকবে, গলারটা আলাদা দড়ি যেন ফাঁসটা লাগে। হ্যাঁ হ্যাঁ লাগে। কিন্তু কি বলতো, যতই তখনকার দিনে তো টেকনোলজি এত উন্নত ছিল না, যতই দেওয়া হোক টান কিন্তু প্রচণ্ড গলায় পড়তো। আর প্রত্যেক দিন উনি মেকআপ রুমে, মানে উনি স্টেজেতে কিন্তু সেন্সলেস হয়ে যেতেন। ও তো একটা চরিত্রই ছিল, একজন ডাক্তারের চরিত্র ছিল, তাকে কিন্তু সত্যি সত্যি সে একজন ডাক্তার ছিল। আচ্ছা, মানে ডাক্তারি সে জানতো যে একটা মানুষ অজ্ঞান হয়ে গেলে তাকে সঙ্গে সঙ্গে কী করে চাঙ্গা করতে হয় বা কী ব্যাপার। তাকে ওই অবস্থাতে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হতো, অধিকাংশ দিনই অজ্ঞান হয়ে যেতেন উনি। যখনই ওই শূন্য ওই টানটা পড়তো, যখনই শরীরটা উঠতো ওপর দিকে, তখনই উনি অজ্ঞান হয়ে যেতেন। কিছুক্ষণ রাখার পরে এবার ওই হাত পায়ের যে এক্সপ্রেশন কেমন হবে, এটার জন্য আমি যে বলছিলাম যে ডেডিকেশন কোন পর্যায়ে যেতে পারে। আলিপুর সেন্ট্রাল জেল, তো ওই আলিপুর সেন্ট্রাল জেলের কারণে যোগাযোগটা হলো যে চিত্রা পিসিমা, মানে চিত্রা মল্লিকের দেওর তরুণ দে, উনি ছিলেন কলকাতা পুলিশের একজন পদস্থ অফিসার। আচ্ছা, ওনাকে উনি বলেই ফেললেন, এই তরুণ তোদের এতে একটা অনুরোধ করবো, রাখবি কি? আলিপুরে একবার আমাকে একটু করতে দিবি তো, এই আছে কি এখন কি কোনো ফাঁসির মানে কেসের কিছু ডেট ফেট আছে? বললো হ্যাঁ দাদা আছে তো, মাসখানেক পরে। তখন উনি ক্যালকুলেট করে দেখলেন হ্যাঁ অসুবিধে নেই, এখন রিহার্সালটা চলছে, মাসখানেক পরে তখনও স্টেজে অভিনয় হবে না, তার আগেই তো আমি এটা দেখতে পাবো সামনাসামনি। বলো একটু পারমিশন, বলো দাদা ওটা তো ওটা হয় না, ওটা তোকে করে দিতে হবে। বলো ঠিক আছে আমি দেখছি আমি কীভাবে করা যায়। তো উনি ঠিক করে দিয়েছেন, ব্যবস্থা করে এনার এন্ট্রিটা করেছিলেন। ভোরের দিকে বোধহয় ফাঁসি হয়েছিল, খুনের আসামি পুরো দেখে এসেছিলেন। এইবার উনি গিয়ে দেখতে পেয়েছিলেন যে ঠিক ফাঁসিতে ঠিক চড়ানোর সময়তে বা যখন শূন্যে ঝুলছে একটা মানুষের হাত পায়ের কীরকম আকৃতি বিকৃতি হতে পারে। মুখটা তো ঢাকা থাকে, মুখের এক্সপ্রেশন বোঝা যাবে না একদম, কিন্তু আঙুলের, হাতের আঙুলের, পায়ের আঙুলের কি বিকৃতি হয় সেটা কিন্তু উনি দেখেছিলেন। সেইটা যাত্রার অভিনয়তেই ফাঁসির মঞ্চেতে উনি ফুটিয়ে তুলেছিলেন। এতটাই ওই পারফেকশনটা পৌঁছেছিল এমন জায়গাতে। ফাঁসির মঞ্চে নামটা শুনে ন্যাচারালি অনেকে ভাবে যে কোনো বিপ্লবী ঘটনা নিয়ে গল্প, কিন্তু অবশ্যই এবং গল্পটা বিপ্লবী ছিল। উনি বিপ্লবী অনিমেষের চরিত্রে অভিনয় করতেন, কিন্তু এটা কল্পনাশ্রয়ী একটা কল্পনাশ্রয়ী, হ্যাঁ, কিন্তু গল্পটা বিপ্লবী এতে যে উনি বিপ্লবী অনিমেষের চরিত্র, মানে সত্যি কোনো চরিত্রের উপরে ইয়ে নয়। যে আমি নিজে প্রত্যক্ষদর্শী ছিলাম। আমি
ওই ঘটনাটা ঘটে যাওয়া 30 বছর পরেতে আমি শিক্ষকতা বা আমি পেশাতে একজন স্কুল প্রিন্সিপাল এবং মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একজন রিসার্চার, কারণ সেটা নিয়ে পরে আলোচনা হবে। আমি শিক্ষকতায় আসার আগে বাবার সাথে 2 বছর পেশাদার অভিনয়তে ছিলাম, ওনার শিক্ষা আমি পেয়েছি। তো আসামে একটা জায়গাতে গিয়ে আমি অবাক হয়ে গিয়েছিলাম, 30 বছর আগে ঘটে যাওয়া ওই ফাঁসির মঞ্চে যখন মঞ্চস্থ হওয়া 30 বছর পরে তারা প্রচার করছে যে ফাঁসির মঞ্চে খ্যাত পান্না চক্রবর্তী। হ্যাঁ, আজকে যাত্রাপালা নররক্তে নারায়ণ পূজা, সম্পাদনার নির্দেশনার প্রধান ভূমিকায় যাত্রা দ্রোণাচার্য, মায়াকণ্ঠ এবং ফাঁসির মঞ্চে খ্যাত পান্না চক্রবর্তী। 30 বছর ধরে চলছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে বাবা এটা কী ব্যাপার, বললো আরে জানিস ওইটা এমন হয়েছিল না যে এক একটা প্যান্ডেলেতে 5 দিন 7 দিন, আগরতলা প্যান্ডেলেতে তো টানা 10 দিন শো হয়েছিল, মানে সিনেমা হলের মতো। প্রত্যেক দিনই ফাঁসির মঞ্চে, প্রত্যেক দিনই হাউস, দেখে স্বাদ মিটছে না, প্রত্যেক দিনই হাউসফুল এই ব্যাপারটা। আর তুমি যেটা বলছো এটা বেঈমান বিধাতা যখন হয় নাগ কোম্পানি সৃষ্টিরও একটা ইতিহাস রয়েছে। ইনফ্যাক্ট ওনাকে পান্না চক্রবর্তীকে আর একটা দিক থেকে চিতপুর যাত্রা জগৎ নতুন দলে লালন কর্তা, আর যাত্রার ইতিহাসে যখনই পর্যালোচনা হবে ওনার নামটা এই কারণেই চলে আসবে। ওনার মতো খুব কম অভিনেতা, নির্দেশক, সম্পাদক ছিলেন বা আছেন যারা নতুন নতুন দল তৈরি করেছে এবং সেই দলগুলো পরবর্তীকালে একটা জায়গায় পৌঁছে গেছে। সে তুমি অগ্রগামী ধরো, নাগ কোম্পানি বলো বা বিশ্বরূপ যাত্রা সংস্থা বলো বা লোকশিল্প বলো, পরবর্তীকালে অনেক মানে ওনার যাত্রা জীবনের মাঝামাঝি সময় থেকে উনি কিন্তু অনেক সময় ছোট ছোট দলে গেছেন, কিন্তু ভালো ভালো প্রোডাকশন দিয়ে সেই দলগুলোকেও খুব ভালো বিজনেসের জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছেন। মানে শেষের দিকে দলগুলো হয়তো অতটা বড় বা হিউজ একটা প্রোডাকশনের নয়, কিন্তু ওনার পালা নির্বাচন বা অভিনয় বা টিম মেকিং এর দিক থেকে প্রোডাকশনগুলো হিট করেছে সবই। কারণ ওনাকে এক কথায় সকলকে আমরা কারণ দেখো আমরা ছোটবেলা থেকেই ওনার কাছে শুধু একটা হচ্ছে রিহার্সাল দেখতে যেতাম, গিয়ে একদিন হয়তো থেকেও গেলাম, গরমে ছুটি পরে রিহার্সালে হতো, তখন হয়তো একদিন হয়তো থেকেও গেলাম, কোনো শনিবার গেলাম থেকে গেলাম, পরদিন রবিবার ছুটি দেখলাম রিহার্সাল, আবার হয়তো কোনো শোতেও গেলাম ওনার সাথে বেড়াতে। একটা জিনিস দেখতাম যে ওনার যারা সহকর্মী থাকতেন টিমে বা আরও যে সমস্ত অন্যান্য মানুষজনদের সাথে আলাপ পরিচয় হতো, উনি যে একজন প্রকৃত অর্থে শিক্ষক ছিলেন যাত্রার, এই ব্যাপারটা সকলে কিন্তু মানে কায়মনোবাক্যে না স্বীকার করে নিতেন ব্যাপারটা। তারা ওই শ্রদ্ধার আসনে রাখতেন যে উনি শিক্ষক। এই যে বলছো না নতুন দল তৈরির ব্যাপারটা, এখানে কিন্তু যে আমি টিমটাকে তৈরি করব, একদমই তাই। সেটাকে দেখো নির্দেশনা তো অনেকভাবেই দেওয়া যায়, সে ধরো নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে অনেক সিনেমা থেকেও এসেছেন, অন্য মিডিয়া থেকে থিয়েটার থেকে এসেছেন, কিন্তু একটা যাত্রার মানুষ, যাত্রার একটা মানে একজন আদি নট, যিনি ওই গুরুপদ ঘোষ, ফণীভূষণ বিদ্যাবিনোদ তাদের কাছ থেকে যে শিক্ষার ধারাটা নিয়ে এসেছেন, পরবর্তী জেনারেশনকে কিভাবে শিক্ষাটা দেবেন, সেটা যে হাতে কলমে শেখানোর যে ব্যাপারটা, এটা কিন্তু অন্যদের ক্ষেত্রে পাওয়া যায় না। সেই জন্য এনার যে শিক্ষাগুলো দেওয়া হতো হয়তো এতটাই নিখাদ হতো যে ওই দলের সাফল্যগুলো ওইভাবেই ধরা দিত। যেটা তুমি বলছো যে নতুন নতুন দল তৈরি এবং তারা পরবর্তীকালে একটা উল্লেখযোগ্য জায়গায় পৌঁছে গেছেন। আর ওই বেঈমান বিধাতা যে ব্যাপারটা বলছিলে, ওইটা তো আছে ফাঁসির মঞ্চের মতো একটা ডেডিকেশন। ওটাতে উনি সরফরাজ খানের চরিত্র অভিনয় করছিলেন, মানে আলীবর্দী নবাব সিরাজউদ্দৌলার মাঝখানে 1 বছর উনি ক্ষমতায় ছিলেন, ভীষণ মদ্যপ ছিলেন ওই সরফরাজ খান, সেই চরিত্রটা করেছিলেন। চরিত্রটাকে ট্র্যাজিকভাবে তৈরি করা হয়েছিল। এটাও ছিল শ্রদ্ধেয় কানাইলাল নাথের রচনা। ওনার সাথে বাবার জুটিটা একটা খুব ছিল, মানে প্রচুর হতো, প্রচুর যাত্রায় করেছেন। তো ওইটাতে যখন শেষ দৃশ্য ছিল একটা নামাজ পড়ার দৃশ্য ছিল, এই নামাজ পড়ার দৃশ্যটার পারফেকশন আনার জন্য উনি যতদিন রিহার্সাল চলেছে, রিহার্সালগুলো সচরাচর ওইদিকেই হতো, শোভাবাজার, বাগবাজার ওই এরিয়াতে হতো, ওখান থেকে নাখোদা মসজিদ চলে আসতেন সময় করে একবার, এসে
নাখোদা মসজিদের বড় ইমামের সাথে ওনার ভালো একটা সখ্যতা তৈরি হয়ে গিয়েছিল। এবং উনি ওনাকে অবজার্ভ করতেন যে কিভাবে নামাজ আর উনি পড়াচ্ছেন। বলেছিলেন যে এরকম হুজুর আমাকে কিন্তু করতে হবে, একটুখানি শিখিয়ে দিতে হবে। উনি শিখিয়েও দিয়েছিলেন। আর প্রত্যেক দিন গিয়ে বসতেন, দেখতেন যে কী করে নামাজ পড়তেন, মানে প্রত্যেকটা, মানে তার হাত পায়ের ভঙ্গি কি হয়, কিভাবে উঠতে হয় মাটি থেকে, আদব কায়দাগুলো এইটার পারফেকশনটা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল পরবর্তীকালে যে অনেক প্যান্ডেলেতে যাত্রা হয়ে যাওয়ার পরেতে এসে কিন্তু মেকআপ রুমে ওনাকে জিজ্ঞেস করতেন যে আপনি সত্যি ব্রাহ্মণ পান্না চক্রবর্তী? এবং অনেক মসজিদের ইমামরা এসে ওনাকে তখন জিজ্ঞাসা করেছেন যে আপনি এত সুন্দর আজান আপনি কি করে এত সুন্দর নামাজ পড়তে পারেন, এইভাবে আপনার বসা ওঠা, হাত এইভাবে, মানে হাতের মাপ, এইগুলো কি করে এত নিখুঁত কি করে করলেন? তখন উনি বললেন যে না, আমি গেছি, দেখেছি, শিখেছি, এইভাবেই শিখেছি, এইভাবেই হয়ে গেছে। এই ফাঁসির মঞ্চে পরবর্তী সময়ে 70 দশকে পান্না চক্রবর্তীর কিছু বিখ্যাত পালার কথা যদি বলেন, তার মধ্যে সত্যম্বরে খনা, রাত্রি ও রমণী। খনা, রাত্রি রমণী, এটা তো মানে মাস্ট একদম। হ্যাঁ হ্যাঁ, খনাতে যেমন ধরো কল্পনা নায়ক, গোড়া শশী মণ্ডল এনারা ছিলেন। আর একজন পরবর্তীকালে যিনি বাবাকে সারাটা জীবন রাখাল সিংহ গুরুদেব হিসেবে করতেন, সম্বোধন করতেন। তার কারণ কি, পরবর্তীকালে একবার রাত্রির রমণী, পরে একবার এই 1992 ওই সময়তে কলকির হাতে কলিবৎ, ওইটাতে পাবলিসিটি করা হয়েছিল দিগ্বিজয় অপেরায়, যে গুরু শিষ্যের দ্বৈরথ, পাবলিসিটি এটাই হতো যে গুরু শিষ্য দ্বৈরথে কলকির হাতে কলিবৎ, গুরুদেব হচ্ছেন পান্না চক্রবর্তী, শিষ্য হচ্ছেন রাখাল সিংহ। ওইটাতে খনাতে উনি তোরম্যানের চরিত্র অভিনয় করেছিলেন, আর রাত্রির রমণীতে করেছিলেন পিনাকি বাবু নামে একটা চরিত্র। কিছুদিন আগে বোধহয় তুমি ওটা ছবি পাঠ দিয়েছিলে, পোস্ট করেছিলে, পিনাকি চরিত্রে রাখাল সিংহ, আমি দেখছিলাম এতে ফেসবুকেতে। হ্যাঁ, কল্পনা নায়কের সাথে। খনাতে কি তোরমান কোত নাকি খনা তো তোরম্যান, খনার সময় না, পান্না চক্রবর্তী খনাতে বোধহয় করতেন। না, উনি তো করতেন বরাহমিহির, হ্যাঁ, ও তো তোরম্যান করতেন রাখাল সিংহ। হ্যাঁ, সেটাই। আর রাত্রির রমণীতে উনি ওই পিনাকি চরিত্রে রাখাল সিংহ অভিনয় করতেন। কল্পনা নায়ক বোধহয় খনা করতেন। কল্পনা নায়ক খনা করতেন। আর চিত্রা মল্লিক করতেন মানে বরাহের স্ত্রীর চরিত্রে অভিনয় করতেন। তো পরের দিকে পান্না চক্রবর্তীর কিছু উল্লেখযোগ্য পালার কথা যদি আপনি, রাত্রির রমণী একটা তো আছে, রাত্রির রমণী, খনা, কে ঠাকুর ডাকাতটাও অগ্রগামীতে। হ্যাঁ, কে ঠাকুর ডাকাত অগ্রগামীর ওই সময়তে কে ঠাকুর ডাকাত। তার পরবর্তীকালে আমি মা হতে চাই, ওটা হচ্ছে একটা বাবার জীবনের একটা, মানে যদি একেবারে ধরো সর্বশ্রেষ্ঠ 4-5টা অভিনয়ের কথা করা হয়, আমি মা হতে চাই কান্তি হয় একটা, আমি মা হতে চাই, কে ঠাকুর ডাকাত, পরবর্তীকালে ধরো বাগদি ডাকাত, হ্যাঁ, পাগলা ঘন্টা, এগুলোকে প্রথম 5-6টা যদি আনতে হয়, তার মধ্যে অবশ্যই আমি মা হতে চাই চলে আসে। আরও অনেক ছিল, ভাগ্যহারা ভগবান, হ্যাঁ, তারপরে ধরো ভৈরব গাঙ্গুলির লেখা একমাত্র এতে অভিনয় করার সুযোগ হয়েছিল বাবার, সেটা হচ্ছে তোমার ফেরারি বান্দা। ওই সময় শামসের গাজীর অভিনয় করেছিলেন, অসামান্য, ওটা একটা হয়েছিল, ওই একটা মাত্র এতে বাবার সাথে খুব ভালো হয়েছিল। সত্যম্বর আবার ঘুরে এসে লাস্টের দিকে, তো ওইটাতে করেছিলেন। ওটাতে আরেকজন ছিলেন যেন শামসের গাজী করতেন, আর ওতে যিনি নবাবের চরিত্র করতেন, অত্যাচারী নবাব, উনি বাবার একজন একজন সুযোগ্য শিষ্য ছিলেন, গৌর বাগ নাম। উনি এখনও খুব সম্ভবত বেঁচে আছেন বা এমএচআরে এখনও অভিনয় করেন, ব্যান্ডেল দেবানন্দপুরে ওনার বাড়ি। আচ্ছা, উনি করতেন ওই নবাবের চরিত্রটা। একটা সিন ছিল এটা ফেরারি বান্ধায়, যে শামসের গাজীকে চাবুক মারতে 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 নবাবের পায়ের কাছে ফেলবে, আর উনি বাবাকে, মানে একেবারে গুরুঅন্ত প্রাণ যাকে বলা হয়, উনি ওই এসে ওই ওনার মানে ওনার শরীরের উপরেতে, পিঠের উপরেতে পাটা তুলে কিছু ডায়ালগ বলবে। তো ওনার ওই পা তোলা ব্যাপারটাতে অন্তত সপ্তাহখানে লেগে গিয়েছিল রিহার্সালে, শুনে কিছুতেই তুলবেন না। একটা হচ্ছে গুরুদেব মাটিতে পড়ে রয়েছে, তো কিছুতেই তুলবেন না। উনি বলেন যে পাশে পাটা এমনি শরীরের উপরে রাখলে হয় না, কিছুতেই তুলবেন না। তো ওই একটা তারপরে ধরো আরও অনেক কিছু আছে, যেমন ভোলা মহেশ্বর, ওটাও একটা ল্যান্ডমার্ক। আরে বাবা, ওটা একটা ল্যান্ডমার্ক ভোলা মহেশ্বর, মানে অন্তত 220-30 পালা শুধুমাত্র ভোলা মহেশ্বরই চলেছিল।
ওই সময় একটা আরেকটা ছিল ঐতিহাসিক বই হয়েছিল দুঃখী রাজার দরবার নামে। ওইটা খুব একটা হয় কি বলতো মানে তখনকার দিনে যেহেতু 2-3টে করে যাত্রা হতো, একটা যাত্রা যদি মেগাহিট হয়ে যেত না তার ঢাকা পড়ে যেত। ঠিক দুঃখী রাজার দরবার তাই ভালো কোয়ালিটি ছিল, যে এটা গল্প প্রচণ্ড ভালো ছিল, ভোলা মহেশ্বরের ছায়া ওটা ঢাকা পড়ে গিয়েছিল। ঠিক তেমনি যে বছর প্রভাস অপেরা পরবর্তীকালে পাগলা ঘণ্টা, মানে ওটা হচ্ছে একটা যাত্রার একটা ইতিহাসের ল্যান্ডমার্ক, শুধুমাত্র পান্না চক্রবর্তীর অভিনয় জীবনের নয়, কারণ টেক্সটাও ওটা পাগলা ঘণ্টা সুনীল চৌধুরীর একটা ওটার যাত্রার ইতিহাসের ল্যান্ডমার্ক। একটা পাগলা ঘণ্টা এমন একটা ক্রেজ তৈরি হয়ে গেল, ওর ছায়াতে মগের মুল্লুক একটা যাত্রা হয়েছিল, ওটা একদম ঢাকা পড়ে গেল। হয়তো দেখা গেল যে সারা বছরে হয়তো 15-20 পালা চলেছে, সেখানে এইটা দেখা গেল 200 নাইটের উপরে শো হয়েছে। ব্যাপারটা তাও মানে এই 51 বছরের জীবনে মোট কটা পালাতে অভিনয়, মানে আপনার কাছে ডেটা, মানে কটা মোট পালাতে অভিনয় করেছিলেন? দেখো এইটা তো কি বলতো, এটা নিউমেরিক্যাল ফিগারের এইভাবে এক্স্যাক্টলি আনাটা একটু মুশকিল হবে, তাও বলছি আনুমানিক যে 2-3টে করে তুমি যদি অ্যাভারেজ ধরো, 51কে তুমি 3 দিয়ে মোটামুটি আগেকার দিনে তো এটা বাবার মুখে শুনতাম 5টা-6টা পর্যন্ত নাটক হয়ে যেত, 12টা-14টাও থাকে। এবার তুমি ওটাকে অ্যাভারেজ যদি ধরো 3-4টে যদি ধরো, 51 বছর উনি পেশাদার অভিনয় ছিলেন, মানে খুব কম করে 200-র কাছাকাছি এতে অভিনয় করেছিলেন, 200 নাটকে পালাতে অভিনয় করেছিলেন। তার মধ্যে যারা এরা ছিলেন, এক তো হচ্ছে প্রণম্য, সবার উপরে যাকে করা হয় আর কি যাত্রার, মানে পালার কারদের মধ্যে যাকে সম্রাট বলা হয়, ব্রজেন্দ্র কুমার দেব, ওনার তো ছিলই পরবর্তী, মানে এতে আনন্দময় বন্দ্যোপাধ্যায়, কানাইনাথ, সুনীল চৌধুরী, সত্যপ্রকাশ দত্ত, হ্যাঁ, তারপরে জ্যোতির্ময় দেববিশ্বাস, অনেকে এরকম রয়েছে। পান্না চক্রবর্তীর জীবনের একটা বড় অংশ জুড়ে আছে প্রায় 20 বছর তার যাত্রা জীবনে, যিনি হচ্ছেন পান্না চক্রবর্তীর জুটি চিত্রা মল্লিক। তো পান্না চক্রবর্তী চিত্রা মল্লিক জুটির যে মিথ গ্রাম বাংলায় ছড়িয়ে আছে, তাদের জনপ্রিয়তা এবং তাদের কিছু বিখ্যাত পালার কথা যদি বলেন। কিছু পালার কথা এর আগে আলোচনা হয়েছে, যখন চিত্রা মল্লিক যাত্রাতে আসেন, বিশেষ করে পান্না চক্রবর্তীর সাথে যখন জুটি বাঁধেন, শেষ অঞ্জলি থেকে শুরু করে পরবর্তীকালে কয়েকটা যাত্রাপালার নাম বলতে হয় যেগুলো আমি নিজে দেখেছি, এবং চিত্রা পিসিমার ওনার যে অভিনয়, একটা আলাদা আঙ্গিকে অভিনয়, আর ওনার যে দরাজ গলা, ওই রকম দাপুটে অভিনয় আর দরাজ গলা, আর তার সাথে ওই রকম মানে আভিজাত্যপূর্ণ একটা রূপ খুব কম দেখেছি যাত্রা জগতে। তার মধ্যে এবার না, এর মধ্যে বলতে হয়, যেমন ধরো উনি তো ওনার থেকে বয়সে বড় ছিলেন অনেক পান্না চক্রবর্তী থেকে চিত্রা মল্লিক অন্তত বছর 8-10 বড় ছিলেন। উনি দিদি বলতেন, দিদি সম্বোধন করতেন। তো ওনার যে বিশেষ কয়েকটা অভিনয়ের নাম করতে হয়, অভিনয় পালা, যেমন হচ্ছে সূর্যমুখীর সংসারে সূর্যর চরিত্র, অসামান্য অভিনয় করেছিলেন। অগ্নি পরীক্ষা, এগুলো। তার আগে শেষ অঞ্জলি তো ছিলই, খনা ছিল, ভারতীয় অপেরা ভৈরবের ডাক উদিপুরি বেগম করেছিল। ওনার এই সমস্ত আছে। তারপরে ভাগ্যহারা ভগবান ছিল, আমি মা হতে চাই, আমি মা হতে চাই, আমি মা হতে চাইটাতে আবার এক প্রচণ্ড ট্র্যাজিকে, কারণ কি ওটাতে দেখা যাচ্ছে ওনাকে চেয়েছিলেন, মানে নায়ক, যিনি নায়ক বাবা চিনি চরিত্র, মেবারের রাজকুমার, যে মারওয়ারের রাজকন্যাকে স্ত্রী হিসেবে পাবো আমি, এটা কামনা করেছিল। এও কামনা করেছিল যে ওকে স্বামী হিসেবে পাবো। কিন্তু গল্পের এমনই একটা ছিল, ব্যাপার ছিল যে বিয়েটা মানে নায়কের সাথে না হয়ে তার বাবা, যিনি রাজা ছিলেন মেবারের, তার সাথে বিয়েটা হয়ে যায়। আচ্ছা, তার মানে ওই যে নামকরণটা, আমি মা হতে চাই, হতে চেয়েছিল স্ত্রী, কিন্তু হয়ে গেল মা, ঘটনাচক্র হয়ে গেল মা। ওটা ছিল। ভোলা মহেশ্বরে তো একটা অসামান্য সেখানেতে শিব পার্বতী না ভোলা মহেশ্বরেতে আমি বলে দিচ্ছি, ভোলা মহেশ্বরেতে শিবের চরিত্র পান্না চক্রবর্তী করেছিলেন। তোমার সতীর চরিত্র ছোটবেলার সতী করেছিলেন বিদিশা মহান্তি, প্রথম কিন্তু পদার্পণ যাত্রা এই সময়তে বিদিশা মহান্তি। আর যখন ম্যাচিওর হয়ে যায় সতী, যখন বিয়ের পরেতে, সতীর দেহত্যাগের ঘটনাটা নিয়েই ওইটা ভোলা মহেশ্বর। তো ম্যাচিওর যখন হয়ে যায় তখন না তখন করেছিল স্বর্ণালী ঘোষ।
চিত্রা মল্লিক অভিনয় করেছিলেন বিশাখার চরিত্রে, মানে দক্ষরাজের স্ত্রী। আচ্ছা, দক্ষরাজ করেছিলেন হারু ঘোষ। আচ্ছা, উনি একজন পান্না চক্রবর্তীর একজন সুযোগ্য শিষ্য ছিলেন। পরবর্তীকালে অনেক অনেক পালাতেই ওনার সঙ্গে করেছিলেন এবং 9-এর দশকের শেষ দিকে উনি মানে মানে 1 নম্বর পজিশনও অন্য দলে গিয়ে পেয়ে গিয়েছিলেন, এটাও জানি। বিশ্বের কথা শুনেছ, কথা দাও সুন্দরা। অম্বাকে তুমি গ্রহণ করো। আপনার বিরুদ্ধাচরণ করবার সাহস আমার নেই মহর্ষি। মুহূর্তের মধ্যে কি হয়ে গেল? অম্বার সঙ্গে শাল্যরাজের বিবাহ দিতে পারলাম না। রাজকরুণ আমার মাথায় পরাজয়ের ডালা তুলে দিয়ে আমার ক্রোধের মধ্যে কাটিয়ে দেবে। এদিকে বিশ্ব আমাকে করুণ অপমান। পান্না চক্রবর্তীর জীবনে আরেকটা যে গুরুত্বপূর্ণ ঘটনা, দিল্লিতে ইন্দিরা গান্ধী এবং বিজয়লক্ষ্মী পণ্ডিত ওনার যাত্রা দেখতে এসেছিলেন। পালাটা ছিল জন্মের অভিশাপ। তো সেই ব্যাপারটি, ঘটনাটা যদি একটু বলেন। জন্মের অভিশাপ, ওটাও কিন্তু একটা মাইলস্টোন যাত্রাতে। শর্ট ফাইটিং, শর্ট ফাইটিং শুধু না, কি বলতো তখনকার দিনে যে গল্প নির্বাচন না, তার যে বৈচিত্র্য, সেটা কিন্তু পরবর্তীকালে অনেক। ওটা কোন দলে হয়েছিল জন্মের অভিশাপ? জন্মের অভিশাপের এটা ইলাস্ট্রেটেড উইকলিতে ওর পুরো রিভিউ ছবি সমেত দেওয়া ছাপা হয়েছিল তখনকার এতে। ওইটা খুব সম্ভবত সৌরীন্দ্রনাথ দে বা এরকম কিছু, সৌরীন্দ্রমোহন চট্টোপাধ্যায়। আমি ওটা ডেটাটা এক্ষুনি মনে করতে পারছি না, পরবর্তীকালে করতে পারবো। ওটাতে এই ছিল কি, কারণ গল্পটাও এটা ছিল যে শাক্য বংশ ধ্বংস, সেখানে মানে এই বুদ্ধের ওপর ভগবান বুদ্ধ, শাক্য বংশ, এইসব নিয়ে পরবর্তীকালে বিশেষ যাত্রা টাত্রা এগুলো দেখি না। গল্প রচনা ক্ষেত্রে যে এখন যে মানে যাত্রার একটা মৌলিক গল্পের ক্ষেত্রে এইটা মানে একটা ঘাটতিগুলো দেখা যায়। তো ওইখানেতে একটা ছিল, শর্ট ফাইটিং থাকতো। শর্ট ফাইটিংটা উনি এতটাই দক্ষ ছিলেন শর্ট ফাইটিংয়ে, কারণ তার আগের জীবনের, আমি বলেছিলাম আগের জীবন বলতে যে আর বাল্য জীবনের ওই যে ফুটবল খেলা, কুস্তি করা, ওই যে শরীর গঠনের একটা ভিত প্রথম থেকে সরি তো শর্ট ফাইটিংটা এত উনি নিখুঁতভাবে করতে পারতেন। স্টেজের একদিক থেকে ওই অনেকটা না, ওই মাইকেল জ্যাকসন, প্রয়াত মাইকেল জ্যাকসন পপ স্টার যিনি ছিলেন, ওনার মুনওয়াক একটা ছিল, স্টান্স ছিল বিখ্যাত। মুনওয়াকটা কি, যে তুমি হেঁটে যাচ্ছ কিন্তু বোঝা যাবে না, দর্শকের মনে করবে তুমি একটা কোনো কিছু মোমের কিছু একটা এর ওপর দিয়ে তুমি হেঁটে 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 ওইভাবে হড়কে হড়কে যাচ্ছ। তো ওনার একটা ওইরকম স্টাইল ছিল, উনি রপ্ত করতে পেরেছিলেন। শর্ট ফাইট করতে করতে ওই স্টেজের একদিক থেকে পুরো ওই রকম স্লিপ করে মনে হতো অন্যদিকে চলে যাচ্ছে। তো ফিরোজ শাহ কোটলাতে তখন বঙ্গ সংস্কৃতি উৎসব চলছিল। কলকাতা থেকে সিনিয়র পিসি সরকার, এখনকার পিসি সরকারের যিনি বাবা ছিলেন, উনি যোগাযোগ করে নিয়ে গিয়েছিলেন। সেখানে অনেক কিছুই বঙ্গ সংস্কৃতির অনেক কিছু বিষয়ই সেখানেতে যাত্রা চলছিল, তার মধ্যে যাত্রাও ছিল, বাউল গান ছিল, যাত্রা ছিল, ম্যাজিক ছিল। তো ওই সময়তে উদ্বোধনের দিনেতে তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, শিক্ষামন্ত্রী বোধহয় হুমায়ুন কবির ছিলেন, কৃষ্ণ মেনন এসেছিলেন, ইন্দিরা গান্ধী ছিলেন, আর ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কানাডার বিজয়লক্ষ্মী পণ্ডিত। তো উদ্বোধনের পরেতে বেশ কিছুক্ষণ সময় চলার পর স্বাভাবিকভাবেই জওহরলাল নেহরু চলে গেলেন অন্য কাজেতে। ইন্দিরা গান্ধী আর বিজয়লক্ষ্মী পণ্ডিত এনারা কিন্তু পুরো যাত্রাপালাটা বসে দেখলেন, দেখার পরেতে সেদিনকার মতো চলে গেলেন। ওই একই যাত্রাপালা প্রায় 10 দিন চলেছিল জন্মের অভিশাপ ফিরোজ শাহ কোটলা গ্রাউন্ডেতে। তার পরদিন থেকে একটা ব্যাপার হতে লাগলো কি, জানেন যে ঠিক আছে বাবা, ভিআইপি লোকজনেরা সব চলে গেছেন, আর আমাদের কিছু এনি না। পরদিন সকলকে চমকে দিয়ে বিজয়লক্ষ্মী পণ্ডিত একা এলেন একদম শুরুতে, যখন যাত্রাটা শুরু হয়। যে সময় শুরু হওয়ার কথা 6টায়, ওই সময় থেকে শুরু হতো। উনি তারপরে পরবর্তী 10 দিন, পরবর্তী 9 দিন, প্রথম দিন উদ্বোধনের দিনটা ছেড়ে দিয়ে প্রত্যেক দিন এসে আসতেন।
দ্বিতীয় দিন অভিনয় শেষ হয়ে যাওয়ার পরে উনি সোজা মেকআপ রুমে চলে গিয়েছিলেন, গিয়ে মানে সকলকে অবাক করে দিয়ে, মানে উনি যাওয়া মানে তো বুঝতেই পারা যাচ্ছে যে একটা বিশাল একটা হই হই করে চারিদিকে সব সিকিউরিটি রয়েছে, অন্য যারা এরা রয়েছে সাজঘরের যারা অন্য শিল্পী কর্মী তারা একটুখানি হকচকিয়ে গেছে, কি ব্যাপার এত সিকিউরিটি সমেত কে ঢুকছে। উনি সোজা মেকআপ রুমে গিয়ে কর্ণা চক্রবর্তী গলাটা এইভাবে ধরে চেপে তোলেন, তো ভয় পেয়ে গেছেন সকল, কী ব্যাপার। তখন বললেন এই গলা তুমি কোথায় পাইছো? তখন উনি বলেছিলেন যে বেটা এই গলাটা যদি আমি পাইতাম না তো তাহলে গোটা দেশটাকে জ্বালাই দিতাম, আমার ভাষণ দিয়ে আমি গোটা দেশটাকে নয় আমি মানে আমার এটা ছড়িয়ে দিতে পারতাম। এতটাই উনি মানে গলার মায়া, মানে মায়া শুধু তাই নয়। এইবার এলো, আচ্ছা তোমার জুতো কোথায় রাখিস? উনি বাংলা কেটে কেটে বলতে পারতেন, কারণ কি উনি আর ইন্দিরা গান্ধী দুজনই শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রী ছিলেন, বাংলা তো ভালো বুঝতেনি আর কিছু কিছু কাটা কাটা বলতে পারতেন। উনি বলছেন জুতা কোথায় লেখা, জুতোটা নিয়ে। তুমি বলো জুতোর নিচে তোমার তো ইয়ে আছে, চাকা আছে তো? বলো না না চাকা কেন থাকবে ম্যাডাম, না তুমি স্টেজে ওরকম করে ইয়ে করছো, বলো তাহলে আরেকবার দেখাবে চলো। আবার গেল, গিয়ে স্টেজে ওই জুতোটা পরে আবার গিয়ে শর্ট ফাইটিংয়ের এটা ওই মুনওয়াকটা আবার দেখিয়ে দিলেন। উনি বলেছিলেন যে এরকম আশীর্বাদ করছি আরও অনেক বড় হবে, আর তুমি বলেছিলেন যে আমার না এতে মুসৌরির বাড়িতে যখন প্রয়োজন হবে আসবে, বেড়াতে টেড়াতে ফ্যামিলি নিয়ে আসবে। যদিও আমি আজ শুরুতেই বলেছিলাম ভীষণ মুখচোরা মানুষ ছিলেন, কোনোদিন আর যাওয়ার এও হয়নি, কিন্তু ভেবেও দেখেননি ওই ব্যাপারটা। না ভেবেও দেখেননি, কিন্তু উনি একটা জায়গায় ওই বিষয়টাকে প্রথমে রাখতেন যে যাত্রার জগতে চারবার যিনি দিশারি পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রীদের কাছ থেকে পাওয়া, ওয়েস্ট বেঙ্গল ড্রামা অ্যান্ড জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিচারে প্রথম অভিনেতা হিসেবে, 3বার জ্যোতি বসুর কাছ থেকে, হ্যাঁ একবার দুবার সিদ্ধার্থ শঙ্কর রায়ের কাছ থেকে, 2বার জ্যোতি বসুর কাছ থেকে পুরস্কার পাওয়া, রাষ্ট্রপতি দপ্তরের সুপারিশক্রমে মাইকেল মধুসূদন কমিটির তরফ থেকে এটা আচ্ছা শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাওয়া, পাগলা ঘন্টায়। এখানে যেগুলো আছে এগুলো যেমন এইটা জ্যোতি বসুর তরফ থেকে দেওয়া, এটা হচ্ছে বাগদি ডাকাতে, হ্যাঁ এইখানে এইটা রয়েছে, এটা হচ্ছে যাত্রা উৎসবের সেরা, না এটা আমি মা হতে চাই রেতে, হ্যাঁ ওই তো এখানে রয়েছে দিশারি এগুলো। এগুলো পরবর্তীকালে আমি ইমেজের এগুলো তোমাকে আমি শেয়ার করে দেবো, ওগুলো রয়েছে সার্টিফিকেটগুলো করে নিয়েছি। আচ্ছা, তো এতে যখনই ওনাকে প্রশ্ন করা হতো যে কোন পুরস্কারটা পেয়ে আপনার বেশি হয়েছে, যে রাষ্ট্রপতি দপ্তর স্বীকৃত শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার, নাকি 4বার শ্রেষ্ঠ পুরস্কার হয়ে মুখ্যমন্ত্রীদের কাছ থেকে দিশারি পুরস্কার পাওয়া, নাকি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যাত্রা ছাড়া 10 বছর পর একবার বুদ্ধদেব ভট্টাচার্যর কাছ থেকে পাওয়া, তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে, নাকি তখন উৎপল দত্ত অনেককাল আগেই চলে গেছেন, শোভা সেনের কাছ থেকে উৎপল দত্ত স্মৃতি তোমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাওয়া, কোনটা? উনি বলতেন যে আমি প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ, আমাকে এই পুরস্কার দিয়েছেন, কিন্তু আমার কাছে শ্রেষ্ঠ পুরস্কার ছিল ওইটা। বীণা দাশগুপ্ত স্মৃতি পুরস্কার পেয়েছেন উনি, ওইটাই হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিসেবে এই পুরস্কারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে পিতলের যেটা রয়েছে ব্লকটা রয়েছে এইটা, এটা 2010 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার পর এইটা পশ্চিমবঙ্গ সরকার, তো মানে ওনার কাছে এত ট্র্যাজিক ছিল এটা যখন উনি পান। এক তো ওই সময় উনি কিন্তু প্রচণ্ড মানে এই করেছিলেন যে আরে যার নামে পুরস্কার, ভীষণ বোনের মতো স্নেহ। হ্যাঁ সে তো অবশ্যই। বীণা দাশগুপ্তার সাথে একটা মানে ভীষণ মানে দেখা হলেই কোনো জায়গায় প্যান্ডেলে বা কোনো জায়গায় যাতায়াতের পথে একটা জায়গা থেকে শোতে অন্য জায়গায় ট্রিট করছে, দাদা দাদা করে এসে পায় মানে জড়িয়ে ধরে সে প্রণাম করেছে, একটা যাকে বলা হয়। দেখতাম তো ওগুলো মাঝে মাঝে আমাদেরও চোখে পড়তো, শুনতাম। কিন্তু দুজনের অভিনয়ের একসাথে কোনো না সুযোগ হয়নি। জ্যোৎস্না দত্ত ব্যাপারটা আলাদা, কারণ ওনার উত্থান বলো, সময়টা বলো, শিক্ষা বলো, একই সময় বললেন। জ্যোৎস্না দত্তের সাথে ওনার সম্পর্কটা কেমন ছিল? জ্যোৎস্না দত্ত তো যাকে বলা হয় ওনারা এক কথায় প্রথম পরিচয় সতীর্থ, একদমই তাই, একসাথে বড় হয়ে উঠেছে। কারণ ওই যে ধরো ওই বড় ফরিদ বাবু, বড় ভোলা পাল, পঞ্চু সেন, ওনাদের যে শিক্ষার ধারাটা চলেছে,
সোনাই দিঘিতে বরাবরই সোনাই চরিত্র মানে অনেকেই করেছেন, কিন্তু সোনাই মানে এক এবং মানে অদ্বিতীয় দ্বিতীয় হচ্ছে জ্যোৎস্না দত্ত, ভাবনা কাজী এক এবং অদ্বিতীয় দিলীপ চ্যাটার্জি। যাদবের চরিত্র সবসময় পান্না চক্রবর্তী করতেন। মাধব একটা সত্যি বোধহয় করেওছেন উনি। মাধব করলেও সেটা খুবই মাধবটা এমনিতে যাত্রা প্যান্ডেলে বেশি করতো তপন কুমার। হ্যাঁ, HMV যে রেকর্ডিংটা সেটা তপন কুমার করেছিলেন। তো ওই একটা সময় ফেজ ছিল, তারপরে একদম শেষ ফেজেতে সেটা অনেক ট্র্যাজিক এন্ড ছিল। তার 96 ওই সময়কার কথা, তার অন্তত বছর 5 আগে ওনার নিজস্ব দল গীতাঞ্জলি অপেরা একরকম মানে দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া হয়ে উনি যাত্রা থেকে অবসর নিয়েছেন, মানে নির্জনে একা রয়েছেন, প্রচুর অর্থকষ্টেও ভুগছেন। সেই সময় হলো নররক্তে বা অগ্নিকুণ্ডে নরবলি যাত্রাপালাটা তখন আর্য অপেরাতে মঞ্চস্থ করা ঠিক হলো। তো ওই প্রযোজক গোরাচাঁদ রায় ছিলেন, একটা আলোচনাতে তখন হলো বইয়ের যখন ওই তৈরি হচ্ছে আর কি, মানে শিল্পী নির্বাচনের ব্যাপারটা হচ্ছে। কানাইনাথ পালাকার ছিলেন, পান্না চক্রবর্তী উনি ছিলেন। তখন বাবা প্রস্তাব দিলেন যে গোরা তুই এক কাজ কর, ওতে নিয়তির যে চরিত্রটা আছে ওটা কিন্তু জ্যোৎস্না ছাড়া কেউ পারবে না। তখন গোরাচাঁদরা শুনে বললেন যে দাদা উনি তো জ্যোৎস্নাদি তো উনি পারবেন আর অভিনয় করতে, উনি তো 5 বছর আগে অভিনয় ছেড়ে দিয়েছেন, নিজের দল হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, উনি মানসিকভাবে বোধহয় স্থির ঠিক নেই। তখন বাবা বলে ওরে পুরনো চল ভাতে পারে, তুই একবার নিয়ে এসে দেখ না কি হয়। তো সে এর ঘটনাচক্রে ওই যাত্রাটার সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং কিন্তু আমি করে রাখতে পেরেছিলাম। কিছু ক্লিপিংস আমি ফেসবুকেতে ওই বাবার গ্রুপেতে আমি করেছিলাম, আর পুরো ভিডিওটা আমি তোমাকে শেয়ার করে দেবো, তুমি তোমার প্রয়োজন মতো সেগুলো কিন্তু ব্যবহার করবে। অবশ্যই যেখানে দৈবকটা রয়েছে ওগুলো হচ্ছে একটা অ্যাসেট, কিন্তু ওগুলো পাওয়া যায় না। পান্না চক্রবর্তীর সত্যপাঠ আর জ্যোৎস্না দত্তের গান একই সাথে। হ্যাঁ, ওটা মানে 90 দশকে হলেও ওর মধ্যে কিন্তু পুরনো যাত্রার একটা জেস্টার ওর মধ্যে পুরোপুরি আছে। কারণ সেই সময় তো নিয়তির চরিত্র সে অর্থে যাত্রায় আর থাকতো না, যেটা পুরোনো দিনে থাকতোই, থিয়েটারের ক্ষেত্রেও থাকতো, যাত্রার ক্ষেত্রেও থাকতো। তো জ্যোৎস্না দত্তকে নিয়তির চরিত্রে দেখা বা ওটা ওনার শেষ কামড় বলা যায়, সেটা মানে পান্না চক্রবর্তী সম্ভব করেছেন। ওনার অনুরোধেই তো এসেছেন, উনি ফিরে এসেছিলেন এবং মানে শেষে আবার দপ করে জ্বলে উঠেছেন। শুধুমাত্র ওই তখন গোরাবাবু বললেন যে দাদা ওইভাবে গিয়ে উনি আর আসবেন কি, তখন বলে একটা কাজ কর আমি চিঠি লিখে দিচ্ছি। ওই একটা চিঠি লিখে দিলেন, এই চিঠি নিয়ে গিয়ে গোরাচাঁদরা বললো যে এরকম পান্নাদা একটা পাঠিয়েছেন, নিয়ে আপনাকে কিন্তু দিদি আর আসতে হবে। আমি তো জগতের সব থাকলে এটাও যদি আমার প্রতি করতে তোমার ইচ্ছা হয় না করো, কিন্তু স্মরণ বেদনা সন্তান চেতনা জননীকে সন্তানের মঙ্গলের জন্য পরাজয় স্বীকার করতে হয়। এইবার তুমি যাও না, মানুষের মঙ্গলের জন্য আবার আমি কেন করবো না, তাহলে আবার আমি তোমার ধ্যান ভঙ্গ করবো। কিন্তু কেন মা হয়ে কেন এই অতক সন্তানের প্রতি এত বড় বিচার করবে? অপরাধ তোমার নয় লক্ষণ, যদি হয় তাহলে তুমিও শুনে না করিয়তে। পান্না চক্রবর্তীর অভিনয় এবং তার যাত্রা দেখার ব্যাপারে চলচ্চিত্র বা অন্যান্য মিডিয়ার শিল্পীদের সঙ্গে ওনার কেমন সম্পর্ক ছিল বা সেরকম কোনো ঘটনা যদি? ভীষণ ভালো। আমি সংক্ষেপে কয়েকটা বলে দিচ্ছি। একটাই হচ্ছে যেমন ধরো চিত্রা মল্লিকের দেওরের অন্য এক দেওর, যে দেওর এতে ছিলেন ওই উনি আরেকজন ছিলেন। তো ওনার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন উত্তম কুমার। আচ্ছা, সেই সূত্রে চিত্রা পিসিমার হাজরা মোড়ের বাড়িতে যখন এই রিহার্সালের অফ টাইমেতে রিহার্সাল যখন চলতো, তখন যখন চিত্রা পিসিমাকে উনি তো ওখান থেকে যাতায়াত করতেন, তো যখন ওখানে দিতে যেত, তো ওই সময় তো উত্তম কুমার প্রায়ই আসতেন। আচ্ছা, দেখা হতো। এমনকি উত্তম কুমার
ওনাকে প্রস্তাবও দিয়েছিলেন যে পান্না তুমি এতে এসো না, সিনেমা এসো না, এত তোমার ভরাট গলা, এত সুন্দর চেহারা, এত অভিনয়, চিত্রাদির মুখ থেকে তো শুনি তোমার কথা বলে। তিনি বলেছিলেন যে না দাদা, আমি অনেক ভালো আছি যাত্রাতে। উত্তম কুমার কি ওনার যাত্রা দেখেও ছিলেন? যাত্রা দেখেছিলেন তোমার জনতাবের একটা তো এতে বোধহয় নির্দেশনা দেওয়ারও কথা হয়েছিল, কথা ছিল, হ্যাঁ, সেটা কিন্তু পারেননি, তার আগে চলে তার আগে গিয়েছিলেন। মারা যান। আর একটা হচ্ছে যাত্রার এক মানে থিয়েটার জগতের মানে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা নির্দেশকদের মধ্যে বসানো হয় অজিতেশ বন্দ্যোপাধ্যায়। নাগ কোম্পানি যিনি প্রোপাইটার ছিলেন নিরুনাগ, ওনার একই সাথে গণবাণী তৈরি করেছিলেন। গণবাণীর টপে রেখেছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে। রিহার্সাল একই বিল্ডিংয়ে হতো, শোভাবাজার রাজবাড়িতে। উনি তন্ময় হয়ে বাবার এই মন্ত্রোচ্চারণ বা যাত্রার অভিনয় শেখানোর পদ্ধতিগুলো দেখতেন। ভীষণ বন্ধুত্ব হয়ে গিয়েছিল, কিন্তু উনিও তো একেবারে অকালে চলে গিয়েছিলেন। 53-54 বছর বয়সে উনি চলে গিয়েছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। ভানু বন্দ্যোপাধ্যায় ভীষণ ঘনিষ্ঠ ছিলেন। মানে নির্মল কাকাবাবুকে দলটা দেওয়ার আগে সুশীল নাট্য কোম্পানি বাবাকে উনি প্রস্তাব দিয়েছিলেন যে পান্না তুমি দলটা নিয়ে নাও। তো বাবা বলেছেন না ভানুদা, আমি মালিক টালিক আমি হতে পারবো না, আমি অভিনেতা হিসাবে বেশ আছি। সেই তার মানে অন্যান্য ফিল্ডের মানুষজনের সাথে ওনার খুব ভালো ভালো সম্পর্ক। কারো দুজনের নাম বলি সঙ্গীত জগতে, হেমন্ত মুখার্জি, আচ্ছা, আর হচ্ছে রামকুমার চট্টোপাধ্যায়। এনাদের সাথে ভীষণ ওনার আন্তরিকতা ছিল, ভীষণ আন্তরিকতা ছিল। তো আমরা পান্না চক্রবর্তীর জীবনের ব্যাপারে অনেক কিছুই আপনি বললেন। তো এবার আপনার যে মায়াকণ্ঠ পান্না চক্রবর্তী ট্রাস্ট, এই ট্রাস্টের ব্যাপারে বা তার কর্মকাণ্ড সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলেন, বা আপনার মানে ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাবার স্মৃতিকে বাঁচিয়ে রাখা, এর পেছনে তো আপনার একটা দীর্ঘ একটা প্রচেষ্টা বা কাজ আছে বা আপনি করেছেন, সেইটা নিজের এবার দর্শকদের বলেন। মায়াকণ্ঠ ট্রাস্টটা আমার বাবার 2012-এর 16 ফেব্রুয়ারি উনি অমৃতলোকে যাত্রা করেন। তারপর থেকেই আমার মনের মধ্যে এই ব্যাপারটা অবশ্যই আসছিল যে বাবার এই সমস্ত স্মৃতিগুলোকে কিভাবে, এক তো হচ্ছে রক্ষণাবেক্ষণ করা, দুই হচ্ছে আগামী প্রজন্মের জন্য কি রেখে যাওয়া। কারণ কি, ওনার সারা জীবনে যা কিছু প্রাপ্তি, পুরস্কার, মানপত্র বা এই সমস্তগুলো, এগুলো কিন্তু সারা জীবন থাকবে না, ক্ষয় হবে, এগুলো হয়তো নষ্ট হবে, এগুলো হবে। এইগুলোকে যতদিন পারা যায় ধরে রাখা, যেটা ডিজিটাল সংস্করণ করে একটা ধরে রাখার একটা ব্যাপার। আর হচ্ছে যে পান্না চক্রবর্তী তার স্মৃতি এবং যাত্রা, এই দুটো ওভারঅল ব্যাপারকে আগামী দিনে মানুষ মনে রাখবে, ধরে রাখবে। এইটা করার জন্য কি করা যেতে পারে, তখন আমার মা জীবিত ছিলেন। 2000। আপনার মায়ের নামটা? মা সন্ধ্যা চক্রবর্তী। আচ্ছা, আপনারা কি দুই ভাই? দিদি রয়েছেন এক, দিদি, হ্যাঁ, দিদি সবার বড়, আর দাদা আছেন, আমি আছি। তো মা তখন বেঁচে ছিলেন। 2018-তে মায়াকণ্ঠ, কারণ ওনার উপাধি ছিল মায়াকণ্ঠ, যাত্রা মায়াকণ্ঠ, দ্রোণাচার্য মায়াকণ্ঠ পান্না চক্রবর্তী। মায়াকণ্ঠ এই নাম দিয়ে এটা একটা ট্রাস্ট তৈরি করা হয়, ট্রাস্টের রেজিস্ট্রেশন করানো হয়। তখন মা বেঁচে ছিলেন, আর আমরা কর্মসূত্রে আমাদের এই পৈতৃক ভিটেতে থাকতেও পারি না। মা যখন বেঁচে ছিলেন তখন থেকে শুরু হলো কি, একটা প্রি স্কুল শুরু হলো, মানে একটা বেসিক এডুকেশন দেওয়া আমাদের এই গ্রাম বা গ্রামের আশপাশ থেকে, খুবই দুস্থ পরিবার থেকে ছেলেমেয়েরা তারা এসে ওই প্রি স্কুলটাতে, মানে যেখানে তোমার ওই শুধুমাত্র নার্সারি, কেজি এই গ্রুপগুলো এগুলো থাকতো, প্রায় 70-80 জন বাচ্চা, তারা নিখরচা পড়াশোনা করতো। তাদের জন্য 3-4 জন আমাদের এই পাড়ার বা আশপাশে তারা এসে পড়াতো, পড়াশোনা, তার পাশে তাদের কালচারাল অ্যাক্টিভিটিসও থাকতো। তাদের ড্রয়িং শেখানো, আবৃত্তি শেখানো, তাদের নাটক শেখানো, এই ব্যাপারগুলো চলতো ছোটখাটো। মানে মায়াকণ্ঠ পান্না চক্রবর্তী ট্রাস্ট একটা সমাজ কল্যাণমূলক কাজের ক্ষেত্রে নিজেদেরকে, শুধু তাই নয়, আমরা টাই আপ করলাম এর সাথে গুরগাঁওয়ের একটা ক্লোজ বক্স ফাউন্ডেশন নাম করে একটা ফাউন্ডেশন, তার সাথে মুম্বাইতে করলাম ভিটামিন এঞ্জেলস, তাদের সাথে টাই আপ করলাম। ওরাই প্রপোজালগুলো পাঠালো। তো ওই গুরগাঁও থেকে ওরা করতো কি, প্রত্যেক বছর প্রায় অনেক টাকার নতুন জুতো, জামা, কম্বল এই সমস্ত পাঠিয়ে দিত।
সেগুলো Distribute করে আপনারা ট্রাস্টের মাধ্যমে মানে গ্রাম বা আশপাশের জায়গা থেকে গরিব দুস্থদের তাদেরকে করতাম। সমস্যাটা হয়ে গেল কি, যখন করোনা ফেজটা শুরু হলো, তখন ব্যাপারগুলো পুরো তখন ড্রপ হয়ে গেল। প্রায় 1.5 বছর এক তো হলো এইসব অ্যাক্টিভিটিগুলো চালানোই গেল না। ঠিক করোনা ফেজটা শেষ হব করছে, তখন মাও বাবার কাছে চলে গেলেন অমৃত লোকে, তো 2021-এতে। তারপরেতে এই যে ব্যাপারটা থেমে গেল, এই যে প্রি স্কুলের ব্যাপারটা, ওটাকে আর চালানো সম্ভব হলো না। তখন হলো কি, শুধুমাত্র ওই যে বিষয়টা আর কি, ওই একটা হচ্ছে, একটা দিকে হচ্ছে ওই যে ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিসগুলো, ওখান থেকে ওরা ওই জিনিসপত্র পাঠাতো, বা মুম্বাই থেকে ওরা ওষুধপত্র পাঠাতো, সেগুলো ফ্রিতে ভিটামিনস ওষুধপত্র পাঠাতো, সেগুলো ডিস্ট্রিবিউট করা, এই জিনিসগুলো চলতে লাগলো। আর একটা ব্যাপার হলো কি, যে ইত্যবসারে যেটা বাবা বা মা, পরবর্তীকালে মা দুজনে কেউই দেখে যেতে পারেনি, যে আমাদের বর্ন অ্যান্ড বট আপ হচ্ছে যাত্রা ফ্যামিলিতে। একদম। আমি যে পেশাতেই থাকি না কেন, যাত্রাতে আমার শেকড়টা রয়ে গেছে, সেটা আপনার রক্তে রয়েছে। তো সেই জন্যে অনেককাল থেকে যাত্রার উপরেতে রিসার্চের পেপার আমি রেডি করে যাচ্ছিলাম। তখন আমি দেখলাম যে প্ল্যাটফর্মটা কোথা দিয়ে পাওয়া যায়। তখন মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সিনিয়র ফেলোশিপেতে আমার ফাইল পাঠালাম। ওখানে আমার এটাই ছিল, থিমটাই ছিল যাত্রা, দ্য লস্ট কালচারাল হেরিটেজ অ্যান্ড ইটস রেনেসা। কারণ নিয়মই হচ্ছে, হয় তোমাকে ইংলিশে নয়তো হিন্দিতে তোমাকে পাঠাতে হবে এটার থিসিসটা, রিজিওনাল ল্যাঙ্গুয়েজে হবে না। তো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পাঠালেও তোমাকে প্যারালালি ট্রান্সলেট করে পাঠাতে উপায় থাকে না। তো দেখা গেল যেগুলো অনেক আসে। প্রথম কথা, ওখানে অনলাইনে যখন সাবমিশনটা যায়, প্রায় 23,000-25,000 ফাইল যায়। সেখান থেকে আলটিমেটলি, আর ওটা কিন্তু কমপক্ষে 35 থেকে 40টা বিভিন্ন আর্ট ফিল্ডেতে, সে ধরো ড্রয়িং, স্কাল্পচার, হ্যাঁ, গানের প্রচুর রয়েছে, নাচের প্রচুর ইনস্ট্রুমেন্টাল রয়েছে, লিটারেচার রয়েছে। প্রত্যেকটা ফিল্ডে দেখা যায় 6জন, 8জন, 10জন করে দেয়। আমারটা ছিল ফোক ড্রামাতে অল ইন্ডিয়াতে আমাদের যে ব্যাচ ছিল 2019-20, এই ব্যাচটাতে 10 জন সিলেক্টেড হয়েছিল। এগুলো সবই আমি ওই ফেসবুকেতে পরবর্তীকালে আমি করেছিলাম, মানে ওই রেজাল্টটাই করেছিলাম। তো ওইটার এটা ব্যাপারটা কি বলতো, ওইটা প্ল্যাটফর্ম চাইতে হয়। ওরা চায় কোন প্ল্যাটফর্ম, আপনি কি ইউনিভার্সিটি প্ল্যাটফর্মে রিসার্চ করছেন, না মানে ব্যক্তিগত, না নাকি আপনি কোনো রেজিস্টার্ড অর্গানাইজেশনের আন্ডারে করছেন। এবার ওই জন্য মায়াকণ্ঠ আমার যেহেতু রেজিস্টার্ড, ওটা একটা এনজিও বা ট্রাস্ট আর কি, ওই প্ল্যাটফর্মেতে আমি রিসার্চ ওয়ার্কটা শুরু করলাম। ন্যাচারালি এটার অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল। তফাৎটা হলো কি, আগে এখানে অ্যাক্টিভিটিটা হতো, মানে এই আটপুর গ্রামেতে, সেটা ছড়িয়ে গেল চারিদিকে। কারণ ওইটার পারপাসেতে আমাকে ধরো মেদিনীপুর যেতে হলো, বাঁকুড়া যেতে হলো, পুরুলিয়া যেতে হলো, বর্ধমান যেতে হলো। সেখানকার অ্যামেচার দল যারা গ্রাসরুট লেভেল থেকে ওটার চেষ্টা করছে, কিন্তু তারা ফোকাস পাচ্ছে না তাদের ওপর কাজ করা। কারণ ওটার একটা মূল থিমটাই ছিল যে গ্রাসরুট লেভেল থেকে নাটকটা শেখানো শুরু হোক, সেটা গ্রাম লেভেল হোক, থানা লেভেল হোক, একটা করে নাটক যাত্রা শেখানোর স্কুল তৈরি, তাহলে এটা নতুন প্রতিভা উঠে আসবে। সেন্ট্রাল গভর্নমেন্টের কালচার মিনিস্ট্রির আন্ডারে যাত্রা নিয়ে সিনিয়র ফেলোশিপ বা যাত্রাকে প্রজেক্ট করা, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের একমাত্র গবেষক বোধহয় আপনি, যিনি যাত্রার সেই ফাইলটাকে সেখানে অ্যাপ্রুভ করিয়ে তার ব্যতিরেকে কাজ করতে পেরেছেন, বা যাত্রাকে তারা সেখানে মান্যতা দিয়েছে। এবং পরবর্তী 2 বছরে এই যে ধরে যে নামগুলো করলাম জেলার, সেখানে গিয়ে আমি খুব কাছ থেকে দেখলাম, তাদের সঙ্গে ডেটা কালেকশন করলাম। মনে করো একটা অ্যামেচার দলে আমি দেখলাম, জিজ্ঞেস করলাম যে তাদেরকে, আমরা বললাম যে কোনো চিন্তা নেই, আপনার ডেটা কোনোভাবেই লিক আউট হবে না। আপনি বলুন যে আপনার জব সিকিউরিটি কতটা, আপনি যদি 2 দিন অসুস্থ হন, আপনাকে দল মালিক কাজ করতে নেবে না, সেগুলো কিন্তু বললো যেগুলো আপনি বলবেন না, তো না, কোনো ভয় নেই, আপনি বলুন, আমি ডেটাগুলো লিখে নিচ্ছি। তারা তাদের মতামত দিল, আমি লিখে নিলাম। তারপরে জিজ্ঞেস করলাম, আপনারা এখন কীরকম পেমেন্ট পান? কোনো অসুবিধা নেই, বলুন। দিতে আপনার সারা বছর চলে যায়? তো হ্যাঁ না তা যা বললো আর কি, সেগুলো আমি নোট ডাউন করলাম। এইগুলো পরবর্তীকালে যখন আমার ডেটা এনালিসিসের ব্যাপারটা এলো, অ্যাসাইনমেন্ট, কারণ 6 মাস ছাড়া দিল্লিতে রিপোর্ট পাঠাতেন, ব্যাপারটা আছে। সিনিয়র ফেলোশিপ করছেন, এখানে লিখুন না আপনি যে এগুলো, কিন্তু ভাই এগুলো একটা সবকিছু তো পাবলিক ডোমেনে লেখা যায় না, লাভে না। এগুলো একদম কড়াকড়ি রয়েছে, যে ওদের কপিরাইট রয়েছে, এগুলো করা যাবে না। যারা দেখতে চায় তারা ওই গিয়ে দিল্লির ওদের মিনিস্ট্রি অফ কালচার আর্কাইভে এটা রাখা আছে,
যে যে অ্যাপ্লাই করে দেখতে পারে। তো ব্যাপারটা হচ্ছে কি যে এগুলো করলাম, এইটার এখনও চলছে। আরও নতুন নতুন অনেক কিছু যে ফাইল পাঠানো আছে, একটু আগে বললাম যে পান্না চক্রবর্তী তথা যাত্রার এইটা আগামী দিনে এখন যেমন চলছে চলুক, আগামী দিনে এটা আরও এর উত্তরণ হোক, বেঁচে থাক, আগামী দিনে আরও প্রসারিত হোক, যাত্রা তার পুরনো গৌরব ফিরে পাক। এটার জন্য যে বেসিক যে জিনিসগুলো করার দরকার সে কাজগুলো কিন্তু করছি কি, যেমন ধরো একটা ফাইল পাঠানো আছে আমাদেরই এই মানে পৈতৃক ভূমিতে আর কি, পৈতৃক যেতে পান্না চক্রবর্তীর নামে পান্না চক্রবর্তী যাত্রা প্রশিক্ষণ কেন্দ্র এই বিল্ডিং গ্র্যান্টের ফাইল ওয়েস্ট জোন কালচারাল সেন্টার উদয়পুর রাজস্থানে পাঠানো আছে। এটা যদি সেন্ট্রাল থেকে করে তাহলে তো সেটা একটা খুব বড় কাজ হবে। আশাবাদী, ওনাদের সাথে কথাবার্তা চলছে, ওরা ফাইল স্ক্রিনিং চলছে। এটা হয়ে গেলে আগামী দিনে অন্তত একটা ব্যাপারই করব, কারণ আমার যতটুকু ধারণা সেখানে যাত্রা শেখানোর ক্ষেত্রে আপনি কাদেরকে অগ্রাধিকার দেবেন, মানে টিচারশিপের ক্ষেত্রে? অবশ্যই যারা যাত্রা কেন্দ্রিক বিষয় নিয়ে যারা জড়িত রয়েছে, সেটা হতে পারে যারা ধরো যাত্রা প্রবীণ মানুষ, যারা অবসর গ্রহণ করেছে তাদের মতামতও যেমন ধরো ভীষণ অমূল্য, যারা যাত্রাতে এখন রয়েছে। এবং ক্লাস করার ক্ষেত্রেও কি তাদের অগ্রাধিকার দেওয়ার কথা আপনি ভাবছেন যে তারা ক্লাস নেবে বা শেখাবে? অগ্রাধিকার একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে যেটা অফিসিয়াল প্রোটোকল রাখতে গিয়ে, যেটা হচ্ছে কি আমাকে মনে করো ইউনিভার্সিটির যারা এরা রয়েছেন, যারা ধরো ড্রামাতে এমএ করেছেন, পিএইচডি করেছেন, তাদেরকেও যেমন আমাকে ডাকতে হবে, তারা যেমন সিনিয়র যাত্রা শিল্পী, আবার যারা করছে এখন তাদেরকেও ডাকতে হবে, আবার যারা অ্যামেচারে যারা নাটক নির্দেশনা দেন তাদেরকেও ডাকতে হবে। কারণ একে অপরের কাছ থেকে তখন শিক্ষার তো কোনো শেষ নেই, আর শিক্ষা একজন আরেকজনের কাছ থেকে নিতেই পারে, তো একে অপরের সঙ্গে শিখতে পারবে। সেখানে ক্লাসেসের ব্যবস্থা অবশ্যই রাখতে হবে আমাকে, কারণ আমি নাটক স্কুল করছি আর ক্লাস থাকবে না তা তো হয় না। তো আগামী দিনে এই পরিকল্পনাগুলো রয়েছে। আর প্রত্যন্ত গ্রামের অ্যামেচার দলগুলোকে সংখ্যাটা হয়তো সীমিত হতে পারে। আমার আর একটা প্রপোজাল পাঠানো আছে এই মায়াকণ্ঠ ট্রাস্টের আন্ডারে, যেটা হচ্ছে প্রোডাকশন গ্র্যান্ট করে মিনিস্ট্রি অফ কালচার দেয়, যেখানেতে মনে করো প্রত্যেক বছর দলগুলোকে দিয়ে থাকে। সেরকম যদি আমারটা করেছি কিরম বলো তো, যেটা আমার প্রপোজালটা পাঠানো আছে, আমি অ্যাট এ টাইম বছরে 5 থেকে 6খানা অ্যামেচার দলকে যতটা পারা যায় টোটাল যে ফান্ডটা তারা দেবে তাদেরকে দিয়ে তাদেরকে প্রমোট করব, ডিভাইড করে দিয়ে তাদের প্রমোট করব। তারা সেটাতে তারা রিহার্সাল খরচ বলো কি তাদের প্রচার খরচ বলো বা তাদের প্রোডাকশনের খরচা যতটা পারা যায় এইভাবে এই ফাইলগুলো পাঠানো আছে। এইগুলো যদি স্যাংশন হয় তাহলে প্রত্যেক বছর সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে 5টা 6টা অ্যামেচার দলকে মায়াকণ্ঠ ট্রাস্ট প্রমোট করতে পারবে। যাক, এটা একটা মানে পান্না চক্রবর্তী আসরে নিজের ক্রেডিটটা দেখিয়ে গেছেন। আপনি মানে আড়ালে থেকে নিজের কাজটা করে যাচ্ছেন এবং যাত্রাকে সর্বভারতীয় স্তরে যে একটা স্থান আপনি করে দিয়েছেন আপনার এই রিসার্চ ওয়ার্কের মধ্যে দিয়ে, সেটা আমার মানে ভিডিওর মাধ্যমে মানুষের কাছে সেটা আজকে পৌঁছানো গেল। মাঝে মাঝে একটু অন্য ব্যাপারে একটু আক্ষেপ হয় আজকাল এই সোশ্যাল মিডিয়ার এতে দেখি। অবশ্যই প্রথম কথা আক্ষেপটা কি বলতো, সেটা হবে, এটা হচ্ছে যে পান্না চক্রবর্তী তার সময়তে মানে জীবদ্দশা বল এক হচ্ছে কর্মজীবনেতে সময় উনি ওনার সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা সেগুলো যেমন আকাশ ছোঁয়া পেয়েছেন, পরবর্তীকালে দেখা গেছে যে সেই মানুষদের সত্যিকারের যে মূল্যায়ন, এই ব্যাপারগুলো আমার কিন্তু খামতি নজরে পড়েছে। এটা বলতে হবে যে অন্যান্য ওনার অনেক সতীর্থের মতোই পান্না চক্রবর্তীর মূল্যায়ন বাঙালি সে অর্থে একেবারেই করা হয়। তার প্রথম একটা কারণ হচ্ছে, আগে বলেছিলাম, উনি ভীষণ প্রচার বিমুখ ছিলেন। যতটা করার দরকার সেটা উনি মিডিয়া জিনিসটাই কি উনি বুঝতেন না, মিডিয়াকে কি করে ইউটিলাইজ করতে হয়, নিজের দিকে টানতে হয়, সেটা যদি উনি বুঝতেন তাহলে হয়তো ওনাকে নিয়ে আরো অনেক হাইপ হতো। আর সেটা না জেনে এখনকার কি বলবো, এখনকার এই ধরো কিছু এই যাত্রা টর্চাকারী সব নাম দিয়ে সব লেখে ফেসবুকে, যখন দেখা যায় যে খুব কম যা হোক করে একটা ওই কিছু একটা দায় সারা মতো তাকে দিয়ে চলে যাওয়া হচ্ছে, একটু খারাপ লাগে। তবে যারা তার সময়কার এখনও রয়েছেন, যেমন একজনের নাম আমি অবশ্যই করব, তিনি যাত্রা শরৎচন্দ্র, যিনি নির্মল মুখার্জি কাকাবাবু বলি, প্রত্যেক দিন সকালে উনি আমাকে একটা টেক্সট করবেন হোয়াটসঅ্যাপে, আমি একটা টেক্সট করবো, এটা প্রত্যেক দিনের রুটিন। একদম। ওনার কাছেও গিয়েছিলাম, উনি বলেছিলেন যে
আরেকটা কথা পান্নাদাকে এক কথায় আমি বলবো, উনি হচ্ছেন ইতিহাস একটা। হ্যাঁ, সে তো ঠিক, মানে এর থেকে মানে ভালো ওয়ার্ড আর হয় না ওনাকে ডিসক্রাইব করার ব্যাপারে। তারপরে ধরো যেদিন উনি মারা যান, মানে অমৃতলোকে পাড়ি দেন 2012 16 ফেব্রুয়ারিতে, তার ঠিক দুদিন আগে আটপুরেতে শো হয়েছিল অনল চক্রবর্তী কাকলির চতুর্থী। তো কাকলি অনল ওটা দুজনে রাত্রিবেলা দেখতে এসেছিলেন। এসে কাকলি বাবাকে অনেকবার বলেছিলেন যে তুমি কেন চিন্তা করছো দাদা, আমি জানি ঠিক হয়ে যাবে। তো তখন উনি বলেছিলেন না রে এবার, মানে উনি বুঝতে পেরেছিলেন যে না রে এবার না, এই যাত্রা ছেড়ে অন্য লোকে যাত্রা করার সময়, সেটা মানে কিডনির অসুখেই তখন তোমার এতে ওই ওনাকে ওই বেহালার একটা শুধুমাত্র কিডনির এক হসপিটাল রয়েছে, ওখানে নাম করা এক ডাক্তারের কাছে করতাম, কনসালটেশন করতাম। উনি বলেইছিলেন যে ওই কিডনিগুলো আর কিন্তু 20% কাজ করছে, ওই কিছুটা ইঞ্জেকশন দিয়ে করা হতো, কিছুদিনের জন্য চাঙ্গা রাখা হতো, কিন্তু উনি বলেছিলেন যে পসিবল হবে না হয়তো। তো কত বছর বয়সে মানে চলে যান? মানে 78-এ। তো পান্না চক্রবর্তীর ব্যাপারে দাদার কাছ থেকে আমরা আজকে অনেক কথা শুনলাম, এবং বিশেষ করে তার যে নীরবে যাত্রার গবেষণা এবং যাত্রাকে যে সর্বভারতীয় স্তরে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তার যে লড়াই, পান্না চক্রবর্তীর মতন একজন যাত্রার কিংবদন্তি অভিনেতার পুত্র হিসাবে যাত্রাকে তুলে ধরার ক্ষেত্রে তার যে এই অবদান, সেটাও আজকে আমরা দাদার কাছ থেকে জানলাম। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য। 3 বছরের পরিচয়ের পর আজকে আপনার সামনে আমি বুঝতে পেরেছি কথা বলার জন্য। অনেক কিছু আমরা জানলাম এই কিংবদন্তি শিল্পী সম্পর্কে। তো আমার কাজের ক্ষেত্রে আমার সুযোগ হয়েছে তাকে নিয়ে কয়েকবার মানুষের সামনে তাকে তুলে ধরার। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তাকে দর্শকের সামনে পরিচিত করার। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি অভিজিৎ বলছি পক্ষ থেকে, আমি পান্না চক্রবর্তীর পুত্র অমিতাভ চক্রবর্তী দাদার হাতে আমি একটা আমার পক্ষ থেকে মানে স্মৃতি হিসাবে দাদাকে একটা জিনিস দিচ্ছি। দাদা এটা দেখাবে আপনাদের কি আছে এর মধ্যে। থ্যাংক ইউ। ছেড়ে ফেলি? হ্যাঁ হ্যাঁ, নাহলে তো দেখবে কি করে মানে। সম্পূর্ণভাবে আমার ডিজাইন করা, আপনি দেখুন তাহলেই বুঝতে পারবেন। ওয়াও, এটা আমারই পুরো এডিট করে ইয়ে করা। মায়াকণ্ঠ পান্না চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ। এবং পেছনে ভেরি মাচ পেছনে ওনার বিখ্যাত কিছু পালার বিজ্ঞাপনগুলো ব্যাকগ্রাউন্ডে আছে। আজকের মতন আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার। নমস্কার।